সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে সকালবেলা আমি অফিস যাওয়ার পর যখন সময় পেলাম, আমি জীবনের গল্পগুলো চেক করতেছিলাম। ওখানে মামুন নামক এক ভদ্রলোকের জীবনের গল্প পেলাম। গল্পটা যখন শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, ডিয়ার ভিউয়ার্স, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আধা ঘন্টার জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। অফিসে অনেকে আমাকে জিজ্ঞেস করে হোয়াট হ্যাপেন, আমি কথা বলতে পারি না। আমি জানি যে মানুষ মানুষের সাথে বেইমানি করে, মানুষ মানুষের সাথে প্রতারণা করে, মানুষ মানুষকে ধোকা দেয়, কিন্তু মানুষ কি মানুষের সাথে এটাও করতে পারে যেটা মামুন ভাই লিখে পাঠিয়েছে? আমার জীবনের গল্প অনুষ্ঠানে আমি অনেক মানুষের জীবনের গল্পই প্রচার করেছি, আর আপনারাও তা মনোযোগ দিয়ে শুনেছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনি একটু লড়ে চড়ে বসেন। আজকে আপনি এক তাজ্জব জীবনের গল্প শুনতে যাচ্ছেন। এই গল্পটা প্রত্যেকটা মানুষের কাছে হবে ভীষণ শিক্ষণীয়, তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ অবধি শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে এমদাদুল হক মামুন, আমার বাড়ি ঢাকা খিলক্ষেত। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আমার একটা ছোটো ভাই সহ একটা বড় আপু। যদিও আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, সে তার শ্বশুরবাড়িতেই থাকে। আমাদের পরিবারটা একটা উচ্চবিত্ত পরিবার, কেননা খিলক্ষেতে আমাদের নিজেদের একটা বাড়ি আছে, আর আমার আব্বা একজন সরকারি ব্যাংক কর্মকর্তা। আমি আমার জীবনের গল্পটা আমার কর্মজীবন থেকে শুরু করি। আমি যদিও পড়াশোনায় অনেক ভালো ছিলাম, আমি যথেষ্ট ভালো একজন স্টুডেন্ট ছিলাম। যথারীতি আব্বা আমাকে একটা সরকারি ব্যাংকে চাকরি নিয়ে দেয়। আমি একটা সরকারি ব্যাংক কর্মকর্তা। আমি এবং আব্বা দুজনেই চাকরি করি, আর ছোটো ভাইটা একটা ডিপ্লোমাতে পড়াশোনা করে, হচ্ছে ইলেকট্রনিকের উপরে। তো মোটামুটি সব কিছু মিলে আমাদের সংসারটা ভীষণ ভালোই যাচ্ছিল। তো আব্বা চিন্তা করতেছিল যে আমার তো মানে পারফেক্ট বয়স হয়েছে বিয়ে করার মতো। তো বাবা এদিক সেদিক আমার জন্য মেয়ে দেখতেছিল। আমাদের যত রিলেটিভ আছে, চাচাতো বোন, খালাতো বোন, কিংবা হচ্ছে আত্মীয় স্বজন, তাদের মাঝেও দেখতেছিল, বাট আবার পছন্দ ছিল না। আমার আব্বার অনেক ইচ্ছা যে আব্বা আমাকে দেখে শুনে খুব সুন্দর একটা মেয়ে বিয়ে করাবে। আমার আব্বা সবসময় সবার কাছে বলে যে আল্লাহ আমাকে অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছুতেই কম দেয় নাই, এবং আমার ছেলেটাও দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। সুতরাং আমি চাই আমার এমন একটা বৌমা আমার ঘরে আসুক যে কিনা চাঁদের মতো দেখতে। সুতরাং আমার আর কোনো কিছু দরকার নাই, আমার শুধু আমার ছেলের একটা সুন্দর বউ দরকার। এরপর থেকে আমার আব্বা বিভিন্ন জায়গায় আমার জন্য মেয়ে খুঁজতে থাকে, বাট আসলে ওই আব্বার চয়েস মতো কোথাও আসলে মেয়ে মিলতেছিল না। এরকম করতে করতে আমার মাও খোঁজে, আব্বাও খোঁজে, প্রায় 1 বছরের মতো ওরা খালি মেয়ে খোঁজে। 1 বছরের মাঝে আমার বাপ মা আমার জন্য একটা মেয়ে খুঁজে পেল না। আর আমার ছোটো ভাই মাঝে মাঝে তার সে যেহেতু পলিটেকনিক্যালে পড়ে, তার ওই টেকনিক্যালে মানে মেয়েদের সংখ্যা খুবই কম। তারপরও ওখান থেকে তার পছন্দ মতো মেয়েদেরকে সে আমাকে দেখায়, বাট কেমন জানি আমার নিজের কাছেও পছন্দ হয় না। যদিও আমি আমার ছোটো ভাইটার সাথে মোটামুটি অনেক বেশি ক্লোজ। এভাবে যেতে যেতে তখন সালটা ছিল মেবি 2014 দিকে। তো আমি তখন মানে ফেসবুক চালাইতাম। মোটামুটি আমার ফেসবুকে আমি সবসময় অ্যাক্টিভ থাকতাম। ফেসবুকে অনেক ছবি ছাড়তাম, ফেসবুকে বন্ধুবান্ধবদের সাথে আমি অনেক কানেক্ট ছিলাম। তো আমি কী করলাম, একদিন ফেসবুকে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে আমি হঠাৎ করে একটা আইডি পেলাম। আইডি বলতে একটা মেয়ের আইডিটা ছিল, নাম ছিল নিজুম রাতের তারা। তো নিজুম রাতের তারা ছিল ফেসবুক আইডির নাম। আমি দেখলাম যে এটার ভিতরে যতগুলো ছবি আছে, সবগুলো ছবি যেন একটা শেড দেখা যাচ্ছে, একটা মেয়ের পিছনের অংশ দেখা যাচ্ছে, সামনে দেখা যাচ্ছে না, বাট পিছন থেকে দেখে মনে হলো যেন মেয়েটা অনেক বেশি সুন্দর হবে। তার চুলগুলো অনেক লম্বা লম্বা, বা তার বডি স্ট্রাকচার অনেক বেশি সুন্দর, যথেষ্ট লম্বা। এবং আমি পিছন থেকে তার হাতগুলো খেয়াল করি, হাতগুলোও যথেষ্ট ফর্সা, আর ছবিগুলো খুব নর্মাল মোবাইল দিয়ে ওঠানো, অতটা দামি মোবাইল দিয়ে ছবিগুলো ওঠানো না, আমার কাছে যেটা মনে হচ্ছিলো আর কি। তো যাই হোক, এভাবে যেতে যেতে আমি কী করি, মেয়েটার সাথে আমি তার নিজে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। অ্যান্ড ফ্রেন্ড রিকোয়েস্ট যেদিন পাঠাই তখন মেবি রাত ছিল, তখন 3টা থেকে 4টা বাজে। এই সময় আসলে বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই ঘুমিয়ে থাকে, কারণ অনেক সময় মেয়েরা দেখা যায় কি রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুক চালায়, এবং ছেলে মেয়েরা, অ্যান্ড তারা
দুইটা বাজে তারা গভীর ঘুমে মগ্ন থাকে। তো আমি যখন ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠালাম, মেয়েটার সাথে সাথে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পর আমি একটু ভীষণ অবাক হয়ে গেলাম যে এইভাবে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিল। আমি তাকে মেসেঞ্জারে হাই লিখলাম, সে আমাকে যথারীতি হেলো পাঠালো। আমি জিজ্ঞেস করলাম যে কেমন আছেন, লিখলো ভালো আছি। আমি বললাম আপনি আমার সাথে মিথ্যে বলছেন। আমাকে জিজ্ঞেস করলো যে কেন মিথ্যে বলবো। আমি বললাম যদি ভালোই থাকেন তাহলে এই রাত দুপুরে জেগে কেন আছেন। তো মেয়েটা আমাকে লিখে পাঠালো যে রাত দুপুর না, রাত বিকেল। আমি বললাম যে রাত বিকেল মানে? তো বলে যে এখন তো 3টে বেজে গেছে, তাহলে রাত বিকেল হয়ে গেল না? রাত দুপুর তো 12টা কি 1টা পর্যন্ত। মেয়েটার কথাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো এবং কথার মাঝে অনেক বেশি মাধুর্যতা আছে। এসএমএসগুলো করে এবং প্রত্যেকটা এসএমএসের শেষে লাভ রিয়েট দেওয়া আছে, সালাম দেওয়া আছে বা টিকমার্ক দেওয়া আছে। এসএমএসগুলো যেন খুবই পারফেক্টলি সে আমাকে লিখে পাঠায়। আমি তার সাথে একেবারে ফজর অবধি এসএমএসে কথা বলি। এসএমএসে কথা বলতে তার সাথে আমার ভীষণ ভালো লাগে। কথাবার্তা শেষ করে আমি অফিসে যাই, অ্যান্ড অফিসে যাওয়ার পর আমি দেখতে পাই যে মেয়েটার অ্যাক্টিভে নাই। আমি সারাটা দিন তাকে এসএমএস করি, বাট সে আমার কোনো এসএমএসের রিপ্লাই করে না। যথারীতি বাংলাদেশ সময় রাত যখন আবারও 1টা বেজে গেল, রাত দুপুরে সে আমাকে তখন রিপ্লাই করলো, লিখলো যে সরি আমি আমার বান্ধবীদের সাথে একটু ব্যস্ত ছিলাম, বাইরে গিয়েছিলাম, যার জন্য আপনার এসএমএসে ঠিকমতো রিপ্লাই দিতে পারি নাই। তো আমি বললাম যে আপনার বান্ধবীদের সাথে কোথায় গিয়েছিলেন। তো মেয়েটা আমাকে বললো যে আমার ঢাকা থেকে কিছু বান্ধবীরা আসছে আমাদের এখানে বেড়ানোর জন্য। আসলে কিন্তু আমি এই পর্যন্ত তাকে জিজ্ঞেস করে নিই যে সে কোথায় থাকে বা তার বাড়ি কোথায়। আমি শুধু তার রূপের প্রশংসাই করেছি। একটা পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার বান্ধবীরা ঢাকা থেকে কোথায় আসছে, আপনার বাড়ি কোথায়। তখন মেয়েটা আমাকে বলতেছিল যে তার বাড়ি হচ্ছে কক্সবাজার। ডিয়ার ভিউয়ার্স, একটা ব্যাপার আপনারা শুনলে হয়তো বেশি অবাক হয়ে যাবেন। কক্সবাজারের কথা শুনলেই না আমার কাছে কেমন যেন আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়। আমি আমার লাইফে আমার যখনই মন খারাপ হয়ে যেত, আমার যখনই বোর লাগতো, আমার যখনই বিরক্ত লাগতো স্কুল লাইফে বা কলেজ লাইফে কিংবা ভার্সিটি লাইফে, আমি সোজা কক্সবাজার চলে যেতাম। কক্সবাজার বিচটা আমার কাছে এত ভালো লাগে, আমার কাছে মনে হয় ওই বিচের পাড়ে গিয়ে দাঁড়ালে আমি পৃথিবীর সব কষ্টগুলো ভুলে যাই আর মুহূর্তের মধ্যে হারিয়ে যাই অন্য কোনো এক পৃথিবীতে। যাই হোক, মেয়েটা যখন বললো কক্সবাজার, আমার ভীষণ ভালো লাগছে। আমি বললাম যে মাশাআল্লাহ আপনি কক্সবাজারের মানুষ। তো বলে হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে বিচের পাশেই, খুব বেশি দূরে না, কলাতুলি বললো তার বাসা। তাই আমি বললাম যে কলাতুলির ওইদিকে তো আসলে আমি ওরকম কোনো বাড়ি দেখি নাই, সবই হচ্ছে আবাসিক হোটেল। তো এটা আমাকে বললো যে না, কলাতুলির ওখানে আমাদের বাড়ি আছে। তো আমি বললাম যে আপনারা মূলত কী করেন। আমাকে বললো যে সে আমাকে বললো যে আমার আব্বা ব্যবসা করে, আব্বার হচ্ছে হোটেল আছে। আমি বললাম হোটেলের নাম কি? সে আমাকে একটা হোটেলের নাম বললো যে এই হোটেল আমার আব্বার, আর আবাসিক হোটেল আর কি। এরপরে উপরে আবাসিক হোটেল, এটা হচ্ছে 6 তলা, উপরে আবাসিক অ্যান্ড এর নিচে হচ্ছে রেস্টুরেন্ট। আমি তাকে প্রশ্ন করলাম যে আপনার পরিবারে কে কে আছে। আমাকে বললো যে আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে। জিজ্ঞেস করলাম আপনার কোনো ভাই বোন নাই। মেয়েটা আমাকে বলতেছে যে না, আমার আব্বার কোনো ছেলে মেয়ে নাই, আমি শুধু একমাত্র মেয়ে, যার জন্য বাবা মা আমাকে খুব আদর করে বড় করেছে। আমি বললাম আপনি কি করেন? বলে যে আমি হচ্ছে কক্সবাজার একটা কলেজে পড়াশোনা করি। তাকে রিকোয়েস্ট করলাম যে আমার কি আপনাকে দেখতে ইচ্ছে হতে পারে না, আমার ভীষণ ইচ্ছা করে যে আপনাকে একটু দেখি। এতক্ষণে কথাগুলো তার সাথে কিন্তু আমার এসএমএসে হচ্ছে। একটা পর্যায়ে যখন আমি এটা রিকোয়েস্ট করি, তখন সে আমাকে বলে যে আপনি কি আমাকে দেখতে চান নাকি আমার কণ্ঠ শুনতে চান। আমি বললাম কণ্ঠ শুনতে চাই বলতে আমার আসলে দেখার ইচ্ছা। তো বলে আগে কথা বলি, আমি ছেলে না মেয়ে আগে তো সেটা জানতে হবে, তাই না? এমনও তো হতে পারে যে আমি অন্য কোনো মেয়ের ছবি আপনাকে দিয়ে দিলাম, আইডিটা ফেক হতে হতে পারে, তাই না? ওর কথাটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম এবং মনে মনে ভাবতে শুরু করলাম যে কথাটা তো একেবারে মিথ্যে বলে নাই। এমনও তো হতে পারে যেটা কোনো ফেক আইডি, কোনো মিথ্যে আইডি হতে পারে, যে কোনো ছেলে কোনো মেয়ে আইডি ব্যবহার করে। যেহেতু আইডির মধ্যে এমন কোনো ছবি নাই যে সরাসরি মুখ দেখা যায়, প্রত্যেকটা ছবি হচ্ছে শরীরের একটা শেটও দেখা যায়, এরকম কিছু। তাই আমি ওকে বললাম যে আপনি একদম ঠিক বলেছেন, যে এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই তাজ্জব একটা ব্যাপার, আসলেই ঠিক, এটা ফেক আইডি হতেই পারে। তো কথা বলতে বলতে মেয়েটা একটা সময় আমাকে মেসেঞ্জারে কল দিয়ে বসে। যখন কল দেয় আমি তার কলটা রিসিভ করি, আর রিসিভ করে সে যখন আমাকে হেলোটা বলে, আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর করে এত আস্তে এত নম্র ভদ্রভাবে আমাকে হেলো কথাটা বলি, হেলো কথাটা যেন আমার একেবারে কান থেকে ঢুকে কলিজার মধ্যে ঢুকে যায়। এত ভালো লাগে, এত সুন্দর তার হচ্ছে কণ্ঠধ্বনি। তো আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। একটা ব্যাপার শুনলে আপনারা হয়তো খুব বেশি অবাক হয়ে যাবেন, তার সাথে আমার এসএমএসে রাতভর কথা হয়, দিনভর কথা হয়, কিন্তু এই পর্যন্ত আমি তার নামটাই জিজ্ঞেস করি নাই। আমি একটু কৌতূহলবশত জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি তো আপনার নামটা যেন কি, এটা জিজ্ঞেস সালাম দেওয়ার পর আমি তার সাথে কথা বলতে শুরু করলাম। কথা বলার পরে ও খুব ওর কথাগুলোর মাঝে একটা ব্যাপার না বললেই নয়, ও কথা বলার সময় অনেক মাধুর্যতার ব্যবহার করে। হয় না যে অনেক রেসপেক্ট, অনেক সম্মান করে কথা বলে, অ্যান্ড কথাগুলো খুবই আস্তে অ্যান্ড স্লোলি বলে। কথার
মাঝে ভীষণ মায়া ভালোবাসা। একটা পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার নামটা কি? তো আমাকে বলে যে আমার নাম হচ্ছে মাইশা। আমি বললাম বাহ, আমার নাম মামুন, তাহলে মামুনের সাথে মাইশার কিন্তু ম দিয়ে শুরু হলো। আমাদের যদি একটা মামুনি হয় তাহলে তার নাম রাখবো কিন্তু মালিহা। তো আমাকে বলতেছে যে কেন, এরকম কেন? আমি বললাম যে সব ম দিয়ে শুরু করব, মামু দিয়ে শুরু করব। তো এটা হাসি হাসি বলতেছে যে আমি না কিছু বুঝলাম না। আমি বললাম কেন, না বুঝের কি আছে? বলে আমি আপনার সাথে এই প্রথম কথা বলতেছি আর আপনি আমাকে বাচ্চার মা বানিয়ে দিলেন। আমি একটু চিন্তা করে বললাম যে কথাটা তো ঠিক বলছে, মিথ্যে না। আমি তারা বললাম যে আমি আসলে সরি, আমি আসলে বুঝতে পারি, আপনি কিছু মনে করবেন না। তো বলে কথার মাঝে যদি এত সরি বলেন তাহলে কথা বলবেন কেমন করে? 10টা কথা বলতে গেলে এখানে একটা কথা হচ্ছে ভুলভাল হতেই পারে। আমি বুঝলাম যে মেয়েটা আসলে অনেক রেসপেক্ট করে, ও অনেক কিছু বুঝে, অনেক ম্যাচিউর একজন পার্সন। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি সত্যিই কলেজে পড়েন নাকি বিশ্ববিদ্যালয়ে পড়েন? আমাকে জিজ্ঞেস করলো যে কেন, আমি বিশ্ববিদ্যালয়ে কেন পড়বো? আপনার কি মনে হয় যে আমি কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? আমি বললাম যে না, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, বাট আপনার কথাগুলোর মাঝে কেমন জানি আমার কাছে মনে হচ্ছে যে আপনি অনেক বেশি অনেক পারফেক্ট একজন পার্সন, অনেক কিছু জানেন অ্যান্ড আপনি অনেক বড় মানুষ। তখন আমাকে বলতেছে এই মিস্টার, আপনি কি একটা কথা ভুলে গেছেন? আমি বললাম যে না, আমি তো কোনো কিছু মনেই করি নাই, ভুলে যাবো কি? আমাকে বলতেছে মেয়েদের বয়সটা বাড়িয়ে বলতে নেই, মেয়েদেরকে বয়স বাড়িয়ে বললে মেয়েরা কিন্তু ভীষণ রাগ করে, এটা আপনি জানেন না? আমি বললাম সত্যি আমি আসলে এটা জানতাম না যে বয়সটা বাড়িয়ে বললে মেয়েরা রাগ করে। আমার আসলে কখনো মেয়েদের সাথে ওরকম করে কথা বলা হয়নি। প্রশ্ন করা হলো আপনি কী করেন? আমি বললাম যে আমি একটা সরকারি ব্যাংকে চাকরি করি, অমুক ব্যাংকে চাকরি করি। তো বলে কোন পোস্টে আছেন? আমি ক্যাশিয়ার পোস্টে আছি। তো বলে আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি অনেক এডুকেট পার্সন, পড়াশোনা করছেন। তাহলে এত পড়াশোনা করছেন, স্কুল জীবন শেষ করছেন, কলেজ জীবন শেষ করছেন, ভার্সিটি জীবন শেষ করছেন, কোনো লাতুবুতু গার্লফ্রেন্ড কি আপনার হয় নাই? আমি একটু লজ্জা নিয়ে বললাম যে দেখেন, আমার আসলে আমি ছোটোবেলা থেকেই একটু হয় না যে একটু আলাদা থাকতে পছন্দ করি, কোনো মেয়ের সঙ্গ নিতে চাই না বা কোনো মেয়ের সাথে কথা বলতে চাই না। আমার কাছে কেমন জানি মনে হয় যে মেয়েদের সাথে কথা বলতে গেলে আমি না তাদের সাথে কথা বলতে পারবো না, ভীষণ লজ্জা পাই। তখন আমাকে বলতেছে যে তাহলে কি আপনার কী মনে হয় যে আপনি কোনো ছেলের সাথে কথা বলতেছেন? আমি বললাম বুঝলাম না। তো আমাকে বলতেছে যে আপনি কি এখন কোনো ছেলের সাথে কথা বলতেছেন? আমি বললাম না, আমি তখন মাইশের সাথে কথা বলতেছি। তো বলে যে মাথায় রাখবেন যে মাইশা কিন্তু একটা মেয়ে, কোনো ছেলে না। তা আপনি মাইশের সাথে তো সুন্দর করে কথা বলতে পারতেছেন, তাহলে ভার্সিটি জীবনে কোনো মেয়ের সাথে ভালো করে কেন কথা বলতে পারেন নাই? আপনি লুকাবেন না, আমার কাছে সব কিছু ট্রুলি বলেন। ওর কথাগুলি শোনার পর আমার ভিতর থেকে মনে হলো যে আল্লাহ, ও তো দারোগার মতো আমাকে প্রশ্ন করতেছে। তখন আমি আর লুকিয়ে রাখতে পারলাম না। আমার বিশ্ববিদ্যালয় জীবনে একটা মেয়েকে আমি খুব বেশি পছন্দ করতাম, যার নাম ছিল শিরিন। শিরিন ছিল বরিশালের মেয়ে। তো আমি বললাম যে আমার আসলে আপনার সাথে মিথ্যে বলতে ইচ্ছে করতেছে না, বা আমি আর লুকিয়ে রাখতে পারতেছি না। আমার শিরিন নামের একটা মেয়েকে পছন্দ হতো। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমি ঢাকা ভার্সিটির একজন ছাত্র ছিলাম। একটা পর্যায়ে আমি যখন তাকে অফার করতে যাব, অফার করব তার একটা বান্ধবীর কাছে আমি বললাম যে শিরিনকে আমার অনেক বেশি ভালো লাগে, আমি শিরিনকে আমার ভালোবাসার কথাটা বলতে চাই। তখন তার বান্ধবী আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপনি কি এই কথাটা তুমি কি এই কথাটা শিরিনকে বলেছো? আমি বললাম না, আমি তো শিরিনকে এখনও বলি নাই। তো বলে যদি না বলে থাকো এখানে স্টপ হয়ে যাও। আমি বললাম কেন? পরে বলতেছে ওর বিয়ে হয়েছে আরও অনেক আগে, ওর জামাই হচ্ছে কানাডাতে থাকে। এটা শোনার পর থেকে আমার ভালোবাসার 12টা বেজে গেছে। এরপর থেকে আমি আর কোনো মেয়ের দিকে ওভাবে তাকাই না। মাইশা, আপনি বিশ্বাস করেন, সত্যি আমি অনেক বেশি ইনোসেন্ট টাইপের। আমার কাছে মনে হয় যে কোনো মেয়ের সাথে সঙ্গ দিতে আমার নিজের কাছে অনেক বেশি লজ্জা লাগে। কথা বলতে বলতে কখন যে সূর্যমামা উঠে উকি মেরে বসে আমি ঠিক বুঝতেই পারি না। সকাল হয়েছে, আমি তারা বলতেছি আপনি কি খেয়াল করে দেখেছেন যে সকাল হয়ে গেছে? তখন আমাকে বলতেছে আল্লাহ, আমি নিজেও তো জানি না সকাল হয়ে গেছে। হায় হায় রে, আমার এখন কলেজে যেতে হবে, আমি এখন কী করবো? আমার তো ঘুম পাইতে আছে। আমি বললাম একদিন কলেজে না গেলে খুব কিছু হবে না। তো আমাকে বলে যে আপনি কীভাবে জানেন? আমি বললাম কেন, আমি কলেজ শেষ করে আসছি না। তো বলতেছে যে আচ্ছা যাই হোক, এরপরেও আমি কলেজে যাব, কারণ আমার কলেজে যেতেই হবে, আমার বান্ধবীদের সাথে দেখা না করলে আমার ভালো লাগে না। আমি তার প্রশ্ন করলাম কি আপনি বান্ধবীর সাথে দেখা করতে কলেজে যান নাকি পড়াশোনা করার জন্য যান? তো মেয়েটা একটু খিলখিলিয়ে হেসে বলে আপনি যেটা মনে করেন সেটাই। এটা বলে সে হঠাৎ করে লাইনটা কেটে দেয়। অ্যান্ড খুবই তার যে ব্যাপার লাইনটা কেটে দেওয়ার পরে আমি তাকে ম্যাক্সিমাম আরও 10টা কল দিয়েছি, বাট সে আমার কলটা রিসিভ করে নাই। তার সাথে আমার এত কথা হলো, আমি এই পর্যন্ত তার ফোন নাম্বারটা নিলাম না। তখন আমার কাছে মনে হলো আল্লাহ, ফোন নাম্বারটা তো নেওয়া দরকার ছিল।
কথা বলতে বলতে সরি আমি অফিসে চলে যাই। অফিসে গিয়ে আমি তাকে সারাদিন আবারও কল দিই। আগে যেরকম সে আমার কল রিসিভ করে না, এখনও সে আর আমার কল রিসিভ করে না। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে, আমি তাকে কল দিতেই থাকি। অ্যান্ড যখন রাত মেবি 8টা-9টার মতো বাজে, তখন একটা সময় তার মোবাইল ফোনটা বন্ধ হয়ে যায়। তার ডাটাটা বন্ধ হয়ে যায়, তার ডাটা বন্ধ হয়ে যায়, যার জন্য হচ্ছে আমি আর কল দিয়ে তাকে পাচ্ছিলাম না। আমি বুঝতে পারতেছিলাম না যে তার ফোনের ডাটা এভাবে বন্ধ হতে আমি দেখি নাই, তো ফোনের ডাটাটা কেন বন্ধ। সারাটা রাত ভর আমি তাকে কল দিলাম, তার ফোনের ডাটাটা বন্ধই করে রেখেছে, সে ফোনের ডাটা অন করে নাই। দেখতে দেখতে সকাল হয়ে গেল। মোবাইল ফোনটাকে বুকে জড়িয়ে কখনো বারান্দায়, কখনো ব্যালকনিতে, কখনো ছাদে, কখনো রাস্তায়, এরকম ঘুরতে ঘুরতে একটা সময় সূর্য মামা উঠে গুড মর্নিং বলে ফেললো। কিন্তু আমার আর ওর সাথে কথা বলা হলো না। আমি সারাটা রাত ধরে তাকে কল দিলাম, তার মোবাইলের ডাটাটা সে বন্ধই ছিল। আমি নিজের গালে নিজে থাপড়াচ্ছি, আমি কেন তার ফোন নম্বরটা নিলাম না। এত কথা বললাম, তার ফোন নম্বরটা নাও কি আমার দরকার ছিল না? যাই হোক, এরকম করে যেতে যেতে প্রায় এরপর ওই দিনও কেটে যায়। আমি ওই দিন অফিসে যাই, খুবই মন খারাপ করে অফিস করি। অ্যান্ড বাসায় আসার পর মা আমাকে জিজ্ঞেস করে, আব্বা জিজ্ঞেস করে, ছোটো ভাইয়া জিজ্ঞেস করে, কী হয়েছে ভাইয়া, মন খারাপ করে আছো কেন? কিন্তু আমার না কারোর সাথে কথা বলতে মন চাইতেছে না। আমার কাছে মনে হচ্ছে যেন আমি যদি একটা মিনিট এই মেয়েটার সাথে কথা বলতে পারি, আমি দুনিয়াতে বসেই না স্বর্গের সুখ পাবো। আমার মন চাচ্ছে কেউ যদি আমাকে এই মুহূর্তে বলে যে আমি তাকে 1 লাখ টাকা দিলে সে ওই মেয়েটার সাথে আমাকে কথা বলাই দিবে, আমি তখন চাই যে অন্তত আমি তাকে 1 লাখ টাকা দিয়ে হলেও আমি আমার মাইশের সাথে কথা বলবো। এর পরের দিন দেখতে দেখতে সন্ধ্যা গনিয়ে সে রাত হয়ে যায়। অ্যান্ড ওই গতকাল রাতের মতো আজকে রাতও আমি পাইচারি করতে করতে কাটাইয়ে দিই। অ্যান্ড দেখতে দেখতে আজকেও সকাল হয়ে যায়, তার সাথে আমার কোনো কথা হয়নি। অ্যান্ড ভোরে আমি আর চোখ খুলতে পারতেছি না, আমার চোখে ঘুম নেই, কিন্তু আমি চোখ মেলতে পারতেছি না, চোখে প্রচণ্ড রকম ব্যথা করতেছে। সেদিন আমি কী করলাম, ওই দিন আমি আর অফিসে যাই নাই, আমি ঘুমিয়ে গেছিলাম। 7টা সাড়ে 7টার দিকে আমি ঘুমিয়ে গেছিলাম। আমার মা, আমার ছোটো ভাইয়া বাবা এসে দরজা ধাক্কাইছিল, বাট আমি আর দরজাও খুলি নাই, ঘুম থেকে উঠি নাই। এইভাবে যেতে যেতে আমি প্রায় 1টা বাজে ঘুম থেকে উঠি। অ্যান্ড 1টা বাজে যখন ঘুম থেকে উঠি, তখন আমি দেখতে পাই যে আমার ফোনটা কিন্তু আসলে একটা ব্যাপার বলে রাখি যে ম্যাক্সিমাম সময় আমি ভাইব্রেশন করে রাখি। আমার মনে হয় না যে আমার জীবনে আমি কখন আমার ফোনে রিংটোন শুনেছিলাম, সবসময় ভাইব্রেশন করাই থাকে। এটার জন্য আমি আমার স্কুল জীবনে বা বাবা মায়ের কাছে অনেক বকা শুনেছি, বাট এরপরও ফোনের রিংটোনটা আমার কাছে অনেক বেশি বাজে, অনেক বিরক্ত লাগে। ঘুম থেকে ওঠার পর দেখতে পাই যে ওই মেয়ের জাস্ট একটা SMS লেখা আছে হায়। এই লেখাটা দেখার পর আমার বুকের ভিতরে এত কষ্ট হচ্ছিল যে আমি আসলে বলি বুঝাইতে পারবো না। আমি সাথে সাথে তাকে ফোন ব্যাক করি। ফোন ব্যাক করার পরে সে প্রথমে কলটা রিসিভ করে না, অ্যান্ড সেকেন্ড কলে সে রিসিভ করে। রিসিভ করার পর আমি খুবই কষ্ট পাই, আমি খুবই বকা দিয়ে তাকে বলি যে আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আমাকে বলতেছে কেন, আমি মানুষ হতে যাবো না কেন? আপনি কি মনে হয় যে আপনি কোনো এলিয়েনের সাথে কথা বলেন? আমি বলি না, আপনি এলিয়েন না, আপনি মানুষই ঠিক আছে, কিন্তু এটা কেমন মানুষ আমাকে একটু বলেন তো। আমি সারাটা রাতভর আপনাকে এত কল দিলাম, আপনি একটাবার আমার কলটা রিসিভ করার প্রয়োজন মনে করলেন না। আর আজকে 2টা দিন চলে গেল, 2টা রাত চলে গেল, আমি যে কতটা কষ্ট পেয়েছি আপনার কি মনে হয় নাই যে আপনি গ্যাসটা ভুল করেছেন? তো আমাকে বলতেছে যে আপনি কষ্ট কেন পেয়েছেন? আমি বললাম বারে, একটা মানুষের সাথে আমি এতদিন ধরে কথা বলতেছি, হঠাৎ করে তার সাথে কথা বন্ধ হয়ে গেলে আমি কষ্ট পাবো না? আমাকে বলতেছে হ্যালো মিস্টার, এতদিন ধরে কথা বলতেছেন বুঝলাম না। পরে আমি বলতেছি যাই হোক, আমি তো অন্তত একটা রাত তোমার সাথে কথা বলেছি, তাই না? পরে বলতেছে তুমি। আমি বললাম যে আমি তোমাকে তুমি করেই ডাকবো, একদম অধিকার নিয়ে বললাম যে আমি তোমাকে তুমি করে ডাকবো। তো বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে বলো বাবু বলো। ও নিজেও আমাকে তুমি করে ডাকতেছে। মেয়েটা অনেক বেশি দুষ্ট ছিল, একটু লাতুস টুতুস টাইপের দুষ্ট। আমাকে বলতেছে হ্যাঁ গুতু বাচ্চাটা বলো। আমি বললাম যে আমার না কান্না আসতেছে, সত্যি আমার চোখে কিন্তু জল চলে আসছে। আমি আসলে কখনো কোনো মেয়ের সাথে এইভাবে গভীরভাবে কথা বলি নাই, তার সাথেই আমার প্রথম এতটা গভীর হয়ে সারাটা রাত যেয়ে কথা বলা। এই জন্য একটা ভালো লাগে তার মাঝে আমার কাজ করতেছিল। পর্যায়ক্রমে সে আমাকে বলতেছিল যে কেন এত কষ্ট হয়েছিল কেন তোমার বলো তো? আমি বললাম যে আমার কষ্ট হবে না, আমি সত্যি অনেক কষ্ট পাইছি, বিশেষ করে আমি আজকে অফিসেও যাই না, আমি সারাটা দিন বাসায় ঘুমিয়েছিলাম। আমাকে বলতেছিল আচ্ছা কষ্ট পাই লাভ নাই, আমি যে তোমার সাথে সেদিন সারা রাত কথা বলেছিলাম এটা আমার পরিবারের মানুষগুলো জানতে পারছে। আমি বলি কীভাবে জানতে পারছে? তো বলে আমি তো বাসায় লাইট অন করে ঘুমাইছি, অ্যান্ড আমার বাসায় মাঝে মাঝে যখন আমি আমার যে থাই গ্লাসটা আছে আমার জানালার, বাট ওই থাই গ্লাসটা যখন আমি বাসায় লাইট অন করি তখন এটা বাইরে থেকে ভিতরটা খুব ক্লিয়ার দেখা যায়, আর যখন লাইট অফ করে দিই তখন ভিতর থেকে বাহিরটা খুব ক্লিয়ার দেখা যায়। তো আমি তো তোমার সাথে কথা বলেছি সারা রাত, আর সেই সময় আমার ফোনে আমার বাসার লাইটটা অন ছিল, আর এই দৃশ্যটা আমার বাবা মা দুজনেই দেখতে পায়। তারা আমার উপর অনেক বেশি ক্ষেপে যায়, তারা বলে যে আমি নাকি রাতভর ফোনে কথা বলি, আমাকে তারা খুব বকাঝকা করে। অ্যান্ড একটা পর্যায়ে আমাকে বলে যে মোবাইল চালাইতে দিবে না, এটা বলে আমার মা আমার কাছ থেকে মোবাইলটা জোর করে নিয়ে যায়। আমি বললাম পরে বলতেছে খুব রিকোয়েস্ট করে আমার কাছ থেকে মোবাইলটা নিলাম, আর কি করবো? আমি বললাম কেন নিলা? তখন আমাকে বলতেছে
এই যে তোমার কথা আমার মনে হয়। আমি বললাম বানিয়ে বানিয়ে মিথ্যেগুলো বলার কোনো দরকার নেই, অনেক বেশি মিথ্যে বললে পাপ হয়ে যাবে। তখন আমাকে বলতেছে আমি না মোটেও মিথ্যে বলতেছি না। আমি বললাম মানে কি? আমাকে বলে বিশ্বাস করো আমার না কারো কথা মনে পড়ে নাই, কারণ আমার কেন জানি আমার শুধু তোমার কথাই মনে পড়ছে। আমি বললাম কেন মনে পড়ছে আমার কথা? বলে যে আমি না জানি না, বাট আমার কাছে যখন মোবাইলটা ছিল না আমি গতকালকে রাতে না ঘুমাইতে পারি নাই, আমি সারাটা রাত একরকম জেগেই ছিলাম। আমি বলি সত্যি বলতেছো? ও বলে হ্যাঁ সত্যি বলতেছি। আমি বলি আমার কথা মনে হয়েছিল? বলে অনেক বেশি মনে হয়েছিল, বিশ্বাস করো আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছিল, কিন্তু কি করব, আমার ইচ্ছে করতেছিল যে আমার মা যদি আমাকে একটু ফোনটা দিত আমি তোমার সাথে কথা বলতাম। ভীষণ ইচ্ছে থাকা সত্ত্বেও আমি তোমার সাথে কথা বলতে পারি নাই মামুন, প্লিজ তুমি রাগ করো না। আমি বললাম না না রাগ করার কী আছে, আমি রাগ কেন করবো? ওকে ফাইন ঠিক আছে, কথা হয়নি, এখন তো কথা হবে। আচ্ছা শোনো, আগে তুমি আমাকে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দাও। ও বলে যদি মোবাইলই আমার কাছে না থাকে তো নাম্বার আর মেসেঞ্জার দুইটা তো একই কথা। আমি বললাম এরপরেও আসলে ফেসবুকের কথা তো বলা যায় না, আর ফেসবুক কখন ডিএক্টিভ হয়ে যায় কখন কি হয়ে যায় আমি তো আর বলতে পারি না। তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দাও, যথারীতি আমি তোমার সাথে নাম্বারেই কথা বলবো। এরপরই সে আমাকে তার নাম্বারটা বলে, আমি নাম্বারটা একটা কাগজে লিখে রাখি। আলহামদুলিল্লাহ নাম্বার পেলাম। পরে আমি তো একেবারে বিকালবেলা উঠে মহা খুশি, সবার সাথে অনেক মজা মাস্তি করতেছি, বাসায় সবার সাথে অনেক খুশি। আমার ভাইয়া বলতেছে কিরে ভাইয়া কী হইলো? আমাদের কাছে মনে হইতেছে যে মেঘলা আকাশটাতে সূর্য উকি দিয়েছে। আমি বললাম হ্যাঁ সত্যি আমার ভীষণ ভালো লাগতেছে, মনটা অনেক ভালো, একেবারে পুরা মন, চলো আমরা সবাই মিলে ঘুরতে যাই। তো আমি কী করি, আমার ছোটো ভাই আমার বাবা আর আমার মাকে নিয়ে তখন আমরা একটা রেস্টুরেন্টে যাই। একটা রেস্টুরেন্টে গিয়ে আমি সবাইকে খাওয়া দাওয়া করাই। মেবি তখন রাত হয়ে যায়, অ্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি বাসায় ফিরে আসি। অ্যান্ড বাসায় ফিরে এসে এই তো আলহামদুলিল্লাহ তার সাথে কথা বলতে শুরু করি। একেবারে সকাল পর্যন্ত আমি তার সাথে কথা বলি লাইক সকালের দিকে আমি চোখ ঢলতে অফিসে যাই। আমার অফিস করাটা কিন্তু তখন অনেক বেশি মিস্টেক, মানে অনেক ভুলভাল হয়ে যাচ্ছে। আমি আগে যতটা অফিসের প্রতি অ্যাক্টিভ ছিলাম, দেখা গেল আমি যেহেতু কেশিয়ারে কাজ করি সেখানে আমাকে সবসময় টাকা টুকার হিসাবটাই করতে হয়। দেখা যায় কি এমনও যায় যে আমি অনেক টাকা ভুলভাল করে ফেলি, অনেক ভুল হয়ে যায়। এতে আমার যিনি ব্যাংক ম্যানেজার উনি আমাকে মাঝে মাঝে বলে যে তুমি একটু কাজের প্রতি অ্যাক্টিভ হও, একটু মনোযোগী হও, তা না হলে যে কোনো সময় তুমি বড় ধরনের কোনো ভুল করে ফেলতে পারো। আর তোমার যে চাকরিটা এটা খুবই অ্যাটেনশনের একটা চাকরি, এটাতে সবসময় মনোযোগ নিয়ে কাজ করতে হয়, কারণ তুমি টাকা পয়সার হিসাব করো। একটা গ্রাহককে যখন তুমি একটু বেশি টাকা দিয়ে দিবা সে কিন্তু তোমার ওই টাকাটা আর ফিরিয়ে দিবে না, কিন্তু গ্রাহককে যখন কম টাকা দিবা সে কিন্তু বাড়ি থেকেও আবারও ফিরে আসবে ওই টাকাটা নেওয়ার জন্য। যাই হোক, এরপরে আমি বললাম যে স্যার ঠিক আছে একটা সময় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। যেতে যেতে আমি সেদিনও বাসায় ফিরে মাইশের সাথে কথা বলি, অনেকক্ষণ কথা বলি। অ্যান্ড আমি সেদিন তাকে বলি আচ্ছা মাইশা আমরা তো দুজনকে আচ্ছা এর মাঝে মাইশা কিন্তু তার ছবি আমাকে পাঠিয়ে দিছে, আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম। আর ছবিটাতে মাইশাকে এত সুন্দর লাগতেছিল, আমি কি বলবো ঠিক জানি না, অদ্ভুত সুন্দর একটা মেয়ে। মানে ওর ঠোঁটের নিচে একটা তিল আছে, মানে বিশেষ করে আমার যে জিনিসটা ভালো লাগছে ওর ঠোঁটের নিচে একটা তিল আছে, এটার জন্য এত মায়া লাগতেছে। আর মুখের কাটিংটা এত সুন্দর, চুলগুলো তো আগেই বলেছিলাম যে ভীষণ লম্বা। আর ও দেখতে মানে একেবারে সিনেমার নায়িকাদের মতো, মানে বাংলা সিনেমার নায়িকার মতো, কোনো হিন্দি সিনেমার নায়িকা না, একটু মোটা আছে, একটু মুটুকুটু টাইপের আছে, দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, এরকম করে আমি তারা বললাম চাচা মাইশা আমরা তো অনেক দিন ধরে তোমার সাথে আমি তোমার সাথে কথা বলি। সে আমাকে বারবার একটা কথাই বলে যে অনেক দিন মানে আমি তারা বলি যে তুমি যদি চিন্তা করে দেখো যে আমি প্রতিদিন তোমার সাথে এমনও হয় যে যারা রিলেশন করে তারা হয়তো সারাদিনে তার গার্লফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে 1 মিনিট করে 2 মিনিট বা 5 মিনিট বা বেশি হলে 10 মিনিট কথা বলে, কিন্তু আমি তোমার সাথে একটা রাত কথা বলি, আমি তোমার সাথে একটা দিন কথা বলি। তাহলে হিসাব করে দেখো যে আমার কাছে মনে হয় যে আমাদের রিলেশনের বয়সটা যদি কম হয়ে থাকে কিন্তু আমাদের গভীরতাটা অনেক বেশি। তখন মাইশা আমাকে বলতেছে যে হ্যাঁ তুমি এই কথাটা ঠিক বলছো, আমাদের রিলেশনের বয়সটা কম কিন্তু আমাদের মাঝে গভীরতাটা অনেক বেশি। কোচ তুমি আমাকে অনেক বেশি বুঝো, আমিও তোমাকে অনেক বেশি বুঝি, আমাদের মাঝে একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। তখন আমি তাকে একটা সময় রিকোয়েস্ট করেছি মাইশা আমি না তোমার সাথে একটু দেখা করতে চাই। তখন সে একটু একটু লাইক হচ্ছে একটু ভয়ভীতির মতোই বলে যে দেখা করবো আমাকে কি উঠে নিয়ে যাওয়া? আমি বললাম আরে না, আমি তোমাকে উঠে নিতে যাবো কেন, আমি শুধু তোমার সাথে দেখা করতে যাব, কারণ আমার তোমাকে সামনাসামনি দেখতে ইচ্ছে করে, তোমার গায়ে ধরতে ইচ্ছে করে, তোমার চুলে ধরতে ইচ্ছে করে, তোমার কানে ধরতে ইচ্ছে করে, তোমার ঘালে ধরতে ইচ্ছে করে, তোমার ঠোঁটে ধরতে ইচ্ছে করে। তখন ও হাইসা বলতেছে যে আর কিছুতে ধরতে ইচ্ছে করে না? আমি বললাম এটা তো আসলে যখন জায়গায় যাব তখন বুঝতে পারবো যে কোথায় আমি ধরবো। তখন হাইসা বলতেছে না
না বাবা, সব জায়গায় ধরা যাবে না, মেয়েদের অনেক জায়গায় কারেন্ট থাকে, ধরলে কিন্তু শর্ট খেয়ে মরে যাবা। আমি বললাম শর্ট খাইলে খাবো, তাও কিন্তু আমি সব জায়গায় স্পর্শ করে ছাড়বো। দুষ্টমি করে তার সাথে আমি অনেক বেশি দুষ্টমি করি। একটা পর্যায়ে আমি তাকে বলি যে মাইশা আমরা দেখাটা কখন করবো, তুমি আমাকে বলো। তখন সে আমাকে বলে যে আমি কি ঢাকাতে আসবো? আমি বললাম না না না, এটা কেমন কথা বলতেছো যে তুমি ঢাকাতে আসবা? একটা মেয়ে হয়ে তুমি কেন ঢাকাতে আমার সাথে দেখা করতে আসবা? আমি কক্সবাজার যাবো তোমার সাথে দেখা করার জন্য। পরে আমাকে বলতে আসছে যে তাহলে চলে আসো, কালকে চলে আসো। আমি বললাম মানে কালকে সত্যি চলে আসবো? তখন আমি তার সাথে রাতে কথা বলতেছিলাম। ও বলে হ্যাঁ কালকে সকালেই চলে আসো। আমি বললাম কী বলবো, কালকে চলে আসবো? ও বলে কালকে সকালেই চলে আসো। এটাই তো ভালোবাসার ট্রিক্স, তাই না? ভালোবাসা একটু ব্যতিক্রম ধরনের হবে। ভালোবাসা এত নর্মাল টাইপের হবে না। ভালোবাসার মাঝে তেজ থাকতে হবে, ভালোবাসার মাঝে টান থাকতে হবে, ভালোবাসার মাঝে মানে বিদ্রোহ থাকতে হবে, তবেই তো ভালোবাসা পারফেক্ট হবে, তাই না? আমি তারা বললাম ওকে ফাইন, ঠিক আছে, তুমি যদি বলো এই কথা তাহলে আমি হচ্ছে কালকে সকালেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাক, এরকম করার পরে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি মানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমি বের হচ্ছি, মানে একদম রেডি হয়ে গেছে। কারণ আমি জানি যে কক্সবাজার ঢাকা থেকে অনেক দূর, যেতে অনেক সময় লাগবে, যার জন্য আমি একদম সকালবেলায় রেডি হয়ে যাই। এরই মাঝে আমি বাস কাউন্টারের সাথে রাতের বেলায় হচ্ছে কন্ট্যাক্ট করে রাখি, ওদের হচ্ছে অনলাইন নাম্বারে কথা বলি, অ্যান্ড ওরা বলে যে সকাল হচ্ছে 11টা বাজে বাস আছে, 11টা একটা বাস আছে। তো আমি চিন্তা করতেছি আমাকে বাসা থেকে বেরোয় যেতে হবে লাইক 8টা থেকে মানে 7টা থেকে 8টার মধ্যে বেরোয় যেতে হবে। তো আমি যথারীতি বাসা থেকে বেরোয় আমার কাপড় চোপড় পরে আমি বেরোচ্ছিলাম, ঠিক ওই সময় আমার বাবা আমার সামনে পড়ে। বাবা কিন্তু ফজরের নামাজের পরে বাবা একটু হাঁটাহাঁটি করে। আমার আব্বার কিন্তু রিটায়ার্ড হয়ে গেছে, এই অ্যানিমেজ আব্বা রিটায়ার্ড হয়ে গেছে। তো আব্বা সকালবেলায় উঠে একটু হাঁটাহাঁটি করে। আমি যখন বাসা থেকে বেরোচ্ছিলাম তখন বাবা আমাকে বলতেছে যে মামুন কই যাচ্ছ? আমি বললাম যে বাবা আমি তো একটু বাইরে যাচ্ছি। পরে বলতেছে যে বাইরে কোথায় যাবা? আমি কিন্তু তখনও আমার আম্মাকে বলি নাই। আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি এখন তাদেরকে বলি যে আমি কক্সবাজার যাবো, তারা আমাকে দিবে না। আমি বলবো যে আমার অফিস থেকে বস আমাকে কক্সবাজার নিয়ে আসছো ওনার সাথে। এইটা আমি আমার আব্বা আম্মাকে বলবো, আমি তাদেরকে একটু ঘুরিয়ে বলবো, এটা হচ্ছে আমার প্ল্যানিং। একটা পর্যায়ে বাবা আমাকে বলতেছে যে আজকে আমি তো তোমাকে বলতাম যে তুমি অফিসে যাও না আজকে। মানে আমি বললাম যে কেন বাবা, কী হয়েছে? পরে বাবা আমাকে বলতেছে যে আমার বন্ধু যে আছে, আমার বন্ধুর সাথে কথা হয়েছে, আমার একটা বন্ধু আছে, তুমি চিনো তোমার কালাম আঙ্কেল, উত্তরাতে বাড়ি। আমি বললাম যে হ্যাঁ কালাম আঙ্কেল চিনি তো। বলে যে কালাম আঙ্কেল আর হচ্ছে ওনার ওয়াইফ তোমাকে দেখতে আসবে। আমি বললাম কেন আব্বা, আমাকে কেন দেখতে আসবে? তা আব্বা বলতেছে যে ওনাদের একটা মেয়ে আছে, মেয়েটা হচ্ছে বিবিএতে পড়তেছে, অ্যান্ড মেয়েটা দেখতে অনেক সুন্দর, আমি দেখেছিলাম, অনেক লম্বা ফর্সা, অনেক সুন্দর এবং যথেষ্ট ইনোসেন্ট একটা মেয়ে। সো ওরা তোমাকে দেখতে আসবে। আমি তো মেয়েটাকে দেখলাম, এরপর ওরা যদি তোমাকে পছন্দ করে, আমাদের ঘর বাড়ি পছন্দ করে, এরপর আমি তোমার আম্মা তুমি সহ মেয়ে দেখতে যাবো। আমি যেন আসমান থেকে পড়লাম। আমি কী বলবো ঠিক বুঝতে পারতেছি এই সময়ে, কারণ আমি তো অলরেডি মাইশার সাথে দেখা করতে রওনা দিচ্ছি। তখন আমি আব্বাকে বললাম যে আব্বা আমার তো আজকে থাকতে পারবো না, তুমি একটা কাজ করো, তোমার ওই কালাম আঙ্কেলকে আমার ওই কালাম আঙ্কেলকে বলো যে সে যাতে কালকে বা পরশু দিন আসে। এটা তখন আমার আব্বা বলতেছে কেন, কী হয়েছে? আমি বললাম ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে আজকে, অফিসে যেতেই হবে, এমডি স্যার আমাকে খুব রিকোয়েস্ট করেছে, না গেলেও খুব প্রবলেম হয়ে যাবে। তো আমার এমডি স্যারকে কিন্তু আমার আব্বা আবার চিনে। আব্বা বলে আমি কি তাকে ফোন করে বলে দিব? আমি বললাম যে না না না, তোমার ফোন করা লাগবে না, তুমি একটু কালাম আঙ্কেলকে ম্যানেজ করো আজকে না আসার জন্য, অ্যাটলিস্ট 2টা দিন একটু পিছ নামো। তখন আমার আব্বা বলতেছে যে শুভ কাজে এরকম বাধা পড়লে কেমন হয় বলতো? আমি বললাম আব্বা তো তুমি তো চাকরি করছো, তুমিও তো একজন ব্যাংকার ছিল, সো তুমি কি জানো না যে ব্যাংকের প্রবলেমগুলো? পরে আমার আব্বা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ওকে তুই যা। তো এরপর আব্বার সাথে কথাবার্তা শেষ করে আমি রেডি হচ্ছিলাম, বাট আপনারা তো অনেকেই বিশ্বাস করবেন না, আমি অফিসের ফাইলপত্র, ল্যাপটপ এগুলো নিয়ে বের হয়েছি, আমি কোনো রকম টাকা পয়সা নিয়ে বেরোই নাই। কোনো রকম হয় না যে কক্সবাজার যাওয়ার জন্য অনেক রকম হাফ প্যান্ট কিনা, তারপর শু কিনা, চশমা পরা, ক্যাপ পরা, ওরকম কোনো কিছু নিয়ে আমি বের হই না। আমি খুব সিম্পলিভাবে বের হয়েছি অফিসের কথা বলে। অ্যান্ড সরাসরি আমি তখন হচ্ছে বাস কাউন্টারে আসি, বাসে উঠে আমি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। ওর সাথে কথা বলতেছি, অনেক কথা বলতেছে, অনেক কথা হয় আমাদের গাড়ির মধ্যে বসে বসে, তার সাথে অনেক কথা হয়েছে। আজকে কলেজে যাই নাই, বাসায় বসে আছে, আমার সাথে বিভিন্ন রকমের রোমান্টিক কথাবার্তা বলতেছে। একটা পর্যায়ে বাসটা কী করে কুমিল্লা যায়। কুমিল্লা ওইখানে একটা হোটেল আছে, হোটেল নাম ছিল হোটেলটার টাইমস স্কোয়ার একটা হোটেলে গাড়িটা দাঁড়ানোর পরেই আমরা হচ্ছে টাইমস স্কোয়ারে যাই। তখন মেবি বিকাল হয়ে যায়, লাইক হচ্ছে বিকালের দিকে হয়ে যায়। তো তখন আসলে লাঞ্চ আওয়ার ছিল, তো আমি চিন্তা করলাম যে কিছু খাবো, তো আমি হোটেলে যাই। আর যারা টাইমস স্কোয়ারে গিয়েছেন আমি একটু টাইমস স্কোয়ারের ব্যাপারে বলে রাখি। টাইমস স্কোয়ারের উপরে হচ্ছে একটা চাইনিজ রোল আছে, ওখানে হচ্ছে চাইনিজ ভিআইপি যেই গাড়ির যাত্রীগুলো
যাত্রীগুলো, এসি গাড়ির যে যাত্রীগুলো তাদেরকে হচ্ছে উপরে বসতে দেয়, অ্যান্ড নন এসির যাত্রীগুলো নিচে বসে। আপনি চাইলে নন এসির যাত্রীগুলো উপরেও বসানো যায়, কিন্তু উপরে খাবারের প্রাইসটা একটু বেশি। যাই হোক, এরপরে আমি উপরে বসলাম, বসার পরে আমি হচ্ছে খাবার অর্ডার করলাম। ওইখানে বিভিন্ন রকমের খাবার আছে, খাবার অর্ডার করলাম। আমি চিন্তা করছি আমি ভাত খাবো, ভাতের অর্ডার করলাম। বাট পাশে এক ভদ্রলোক দেখলাম যে হচ্ছে খিচুড়ি খাচ্ছে। আর খিচুড়ির এত মানে দারুণ পারফিউম। আমি ওয়েটারকে বললাম যে ভাই আপনি আমাকে ভাত না দিয়ে আপনি একটা খিচুড়ি দিয়ে দেন। অ্যান্ড আমি খিচুড়ি খেয়েছি, আমার জীবনে মনে হয় যে আপনারা যারাই যাবেন ওখান থেকে খিচুড়ি খেয়ে যাবেন, অদ্ভুত ভালো খিচুড়ি বানায়। খিচুড়িটা আমার যথেষ্ট ভালো লেগেছে, এবং খিচুড়ির প্রাইসটা অনেক ভালো ছিল, মোটামুটি খুব বেশি ছিল না। তো যাই, খিচুড়ি খাওয়ার পর আমি ওইখান থেকে সরাসরি হচ্ছে আবারও চিটংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাড়িটা আবার চিটংয়ে গিয়ে ওইখানে হচ্ছে আবার গাড়ি চেঞ্জ করতে হবে। মানে ওইখান থেকে যে গাড়ি আমরা হচ্ছে ঢাকা থেকে চিটং এসেছি, এখন সেম কোম্পানির আরেকটা গাড়ি করে আমাকে কক্সবাজার যেতে হবে। দেন আমি গাড়িটা চেঞ্জ করি, অন্য একটা গাড়িতে উঠে দেন হচ্ছে আমি আবারও রওনা দিই। তো আমার এই সব এর মাঝে কিন্তু সবসময় ওর সাথে আমার যোগাযোগ আছে, মানে রাইসের সাথে আমার কমিউনিকেশন চলতেছে, ফোনের কথাবার্তা সব কিছু চলতেছে। অ্যান্ড কক্সবাজার যাওয়ার পরে আমি যেখানে হচ্ছে কলাতুলে আমার বাসটা থামে, ডিয়ার ভিউয়ার্স, মানে আমি যাকে ফোনে দেখেছিলাম, মানে ফোনে যে মেয়েটাকে দেখেছিলাম সে তো সুন্দর ছিল, তাই না? ফোনের মেয়েটার ব্যাপারে তো আমি আগেই বলে রেখেছিলাম যে অসম্ভব সুন্দর, বাট এরপরও যে কি সুন্দর হতে পারে এটা আমার বলা নাই। পড়ি একটা আসমান থেকে লাফ দিয়ে পৃথিবীতে নেমে গেছে, আল্লাহর জমিনে। মানে আমি তাকে দেখে আমি চিন্তাই করতে পারতেছিলাম না যে এত সুন্দর। একটা বোরকা পরে আসছিল, মানে একটা বোরকা ছিল, বাট বোরকাটা অনেক পাতলা টাইপের ছিল। মানে ওর শরীরের নিচে একটা থ্রি পিসটা দেখা যায়। বোরকাটা ব্ল্যাক কালার ছিল, খুবই ছিল, আর খুবই পাতলা একটা মুখোশ পরে রাখছিল, চোখগুলো দেখা যাচ্ছিল। মানে এক কথায় আমি যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগতেছিল। মানে আমি পাগল হয়ে যাবো মনে হয় তারে দেখলে, মানে তার সামনে গিয়ে। পরে আমি তার বললাম যে আমি তো বিশ্বাস করতে পারতেছি না। আমি তার বলি যে আমি না বাসায় যাবো না, আমি তোমাকে নিয়ে বিচে যাবো। তো আমি বিচটাকে অনেক পছন্দ করি, বলে এখনই বিচে যাবা, একটু আসো, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো। আমি বললাম না, আমি ফ্রেশ হবো না, খাওয়া দাওয়া করবো না, আমি তোমাকে নিয়ে বিচে যাবো। আমি কোনো কিছু না করে তার সাথে আমি তখন হচ্ছে সোজা বিচে চলে যাই। অ্যান্ড সমুদ্রের পাড়ে গিয়ে আমি তার সাথে পুরো 1 ঘন্টা বসে থাকি। আমার কাছে মনে হয়েছে এই অনুভূতিটা আমি আমার জীবনে কখনোই বলতে পারবো না। আমার এত ভালো লেগেছে। মানে ওই সময় কিন্তু আসলে আমি একটা ব্যাপার বলে রাখি, কক্সবাজার যখন আমি পৌঁছাই তখন কিন্তু রাত হয়ে গেছে লাইক সকালেরও কিছুক্ষণ আগে। কিন্তু ওইখানে ট্রল পুলিশগুলো থাকে, যার জন্য রাতের বেলায় বিচের পারে হাঁটা যায়, কোনো প্রবলেম হয় না। আর ওই সময় হচ্ছে কোন জানি একটা রাজনীতির এমপি নাকি মন্ত্রী, কাদের একটা মিটিং ছিল, যার জন্য পুরো কক্সবাজার একদম পুরো লাইটিং করা ছিল। অ্যান্ড পুলিশ প্রত্যেকটা মোড়ে খুব ভালোভাবে স্ট্রংলি সিকিউরিটি পাহারা দিচ্ছিল। রাতের বেলায় শেষ রাতে আমি তার সাথে বিচের পাড়ে বসেছিলাম। আপনি যারা কক্সবাজার গিয়েছেন তাদেরকে একটু ব্যাপার বলে রাখি, যারা সাগর পাড়ে থাকেন, সাগরে কিন্তু একটা নিজস্ব শব্দ আছে, এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না। সাগরের নিজস্ব একটা শব্দ আছে, যেটা গভীর রাতে আপনি যদি নীরবে সাগর পাড়ে দাঁড়ায় থাকেন, সাগরের সেই ঘু ঘু শব্দটা শুনতে পাবেন। এটা কিন্তু সাগরের কান্না বলে। এই সাগরের কান্নাটা গভীর রাতে কান পেতে সাগর পাড়ে গেলেই শোনা যায়। সকাল পর্যন্ত তার সাথে আমি দাঁড়াইছিলাম, আমি তাকে বলতেছিলাম, বসেছিলাম, আমি তাকে বলতেছিলাম যে সবসময় ফোনে কথা বলি, সূর্যকে আমরা গুড মর্নিং বলি, আজকে আমরা একসাথে সূর্য ওঠা দেখবো। অ্যান্ড সে আমার সাথে একসাথে সূর্য ওঠা দেখে আমি সূর্যকে আমরা গুড মর্নিং বলি। অ্যান্ড আমি তাকে বলি তখন যে আচ্ছা রাইসা, মাইশা, তুমি যে আসলা, তুমি তোমার মা বাবাকে কী বলে আসছো এত রাতের বেলায়? তখন সে আমাকে বলে যে পাগল, তো রাতের বেলায় ঘর থেকে বেরোইতে পারবো? আমি তো জানি যে তোমার আস্তে আস্তে রাত হয়ে যাবে, এই জন্য আমি কী করলাম, আমার একটা বান্ধবীর জন্মদিন বলে বাসা থেকে বেরিয়ে আসছি। আমার আব্বা আম্মা জানে যে আমি আমার বান্ধবীর বাসায় আছি। একটা পর্যায়ে আমি তাকে বললাম যে ঠিক আছে, আমাদের তো দেখা হলো, এখন কি আমি চলে যাব? ও আমাকে বলে কক্সবাজার আসছো, শুটকি তরকারি খাবা না, শুটকি ভর্তা খাবা না, তারপরে মাছ ফ্রাই খাবা না, কচ্চপ ফ্রাই খাবা না? আমি বললাম কচ্চপ ফ্রাই? পরে বলতেছে আমাদের এখানে কচ্চপ ফ্রাইও পাওয়া যায়। অনেকক্ষণ কথাবার্তা বললাম, সে আমাকে বলে যে তোমার জন্য সাইমন হোটেল কন্ট্রাক্ট করছে। তো আমাকে একটা হোটেলে, সাইমন হোটেল ছিল তখন, আমি হোটেলটা তখন নতুন করে উদ্বোধন হয়েছিল, অতটা ছিল না। তো আমি ওই হোটেলে উঠি, সাইমন 2-তে। ওখানে ওঠার পরে ওইখানে থাকি, থাকার পরে আবার সে দুপুরবেলা আসে, আমার জন্য খাবার নিয়ে আসে, একদম টিফিন বক্স ভর্তি খাবার নিয়ে আসে। আমি পেট ভরে খাই, খাওয়া দাওয়া শেষ করি। অ্যান্ড বিকালবেলা সে আবারও আসে, আমি তাকে নিয়ে আবার বিচের পাড়ে ঘুরতে যাই। এরকম করতে সন্ধ্যা হয়ে যায়। বাট বাসা থেকে প্রচুর পরিমাণ ফোন দিচ্ছিল। একটা ব্যাপার আমি এখানে আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু ওই যে হোটেল টাইম শেষ করে নেমে আমি আমার মাকে ফোন করেছিলাম। মাকে ফোন করে বললাম যে আমার বস আমাকে নিয়ে কক্সবাজার চলে আসছে, এখন আমার কিছুই করার নেই। আর আমি বসকেও ম্যানেজ করে আসছি। আমার বসকে বলে দিয়েছে যে আব্বা যদি ফোন দেয় আপনি আমাকে একটু আব্বাকে একটু বুঝিয়ে বলবেন। আর আমার যিনি ম্যানেজার ছিল উনি অনেক ভালো মানুষ ছিল,
মোটামুটি ইয়াং টাইপের লোক ছিল, যথেষ্ট আমাকে বুঝতো। ওনাকে বললাম যে একটা ঘটনা আছে, একটা মেয়ে দেখতে যাচ্ছিস, তো আপনি আমার আব্বাকে ম্যানেজ করবেন। উনি বলে কোনো প্রবলেম নেই, আমি তোমার আব্বাকে ম্যানেজ করবো, তুমি যাও। তো তখন আমি মাকে বলি যে আমি স্যারের সাথে আসছি। তো মা তো আর কিছু করার নেই, আব্বাও বলতেছে এটা কোনো কাজ হইলো। এরপরে আমি ওই রাতে আমি চিন্তা করতেছি যে চলে যাব। রাতের বেলা আমি তাকে বলতেছি যে আমি কি থাকবো না, চলে যাব, মানে সন্ধ্যার দিকে। আমাকে বলতেছে কেন চলে যাবো, আরও কয়টা দিন থাকো। আমি বলি না, কয়টা দিন থাকবে না, যেহেতু তোমাকে আমার পছন্দ হয়েছে। আর ও বলে পছন্দ হয়েছে মানে তুমি কি আমার চেহারাটাকে পছন্দ করছো? আমি বলি না, আমি তোমাকে আমার চেহারাটা না যতটা সুন্দর, তোমার মাঝে তোমার কথাবার্তার মানে কথাবার্তার ধরন, তারপর তোমার এভরিথিং অনেক বেশি ভালো। এটা আসলে শুধু চেহারার কথা বলে ভুল হবে। তো আমাকে বলো আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি আমার আমার বাবা মাকে ব্যাপারগুলো জানাই, পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে। তখন সে আমাকে বলতেছে যে মানুষ প্রেম করে, বছরের পর বছর প্রেম করে, তারপরে বিয়ে করে, আর তুমি আমাকে এক দেখে বিয়ে করে ফেলবা? আমি বললাম যে মানে আমার না বছরের পর বছর প্রেম করার কোনো দরকার নাই। আর সবচেয়ে বড় কথা মানে তুমি যতটা সুন্দর, যে কোনো সময় তোমার বিয়ে হয়ে যেতে পারে। আর তোমার পরিবার যদি তোমাকে বিয়ে দিয়ে দেয়, আমি তো খুন হয়ে যাব। সো এটা আমি কখনোই করতে পারবো না, আমি আগে বিয়ে করব, তারপরে প্রেম করব। তখন বলো হাইসা বলতেছে যে এইটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ প্রেমের মাঝে অনেক সময় ব্যাঘাত ঘটে, কিন্তু বিয়ের মাঝে খুব বেশি ব্যাঘাত ঘটে না। একটা পর্যায়ে তার সাথে কথাবার্তা বলে রাতের বাসেই আমি কক্সবাজার থেকে সুদূর ঢাকাতে ফিরে আসি। ঢাকাতে আসার পরে তো আব্বা আম্মা আমার উপরে প্রচুর পরিমাণ রাগার আগে, যেটা কেমন কথা হইলো, তুমি এভাবে চলে গেলা। তো আমি আমার আব্বাকে সব কিছু বুঝিয়ে টুঝিয়ে বলি, আব্বা একটা সময় বুঝতে পারে। তো আমি আমার মাকে তখন আমি প্রথম আমার মাকে বললাম যে মা, এরকম একটা মেয়ে দেখছিলাম, সব কিছু মাকে বলি। মা বলে ওকে কোনো প্রবলেম নাই, তাহলে তোমার আব্বাকে বলো। তো আমি কি বললাম, আমি তো আব্বাকে বলতে পারবো না, আমি তার ছবি উঠে রাখি অনেকগুলো ছবি। আমি মাকে বলি যে ছবিগুলো তুমি আব্বাকে দেখাও। তো আমার ফোনটায় মা বাবার কাছে নিয়ে যে দেখায়, বাবা তো দেখে বলতেছে আলহামদুলিল্লাহ, আমার আর কোনো রকমের অভিযোগ নাই, মেয়ে আমার মাশাল্লাহ অনেক পছন্দ হয়েছে। বাবা আমাকে ডাকে মামুন বলে। আমি যাই, বাবা জিজ্ঞেস করে যে ছবির মতো তো ছবিগুলো তুমি উঠাইছো? আমি বললাম হ্যাঁ বাবা, ছবিগুলো আমি উঠাইছি। তো বাবা বলে ছবিগুলো যদি মামুন উঠাই তাহলে তো এখানে এডিটিংয়ের কিছু নাই, মেয়ে তো আসলেই সুন্দর। বাবা বলে তুমি কথাবার্তা বলো, আমি বিয়ের ব্যবস্থা করবো। যথারীতি আমি তাকে ফোন করে বলি যে আমার আব্বা আম্মা রাজি হয়েছে, এখন তুমি কিছু একটা করো। তখন সে আমাকে বলতেছে আমাকে একটু সময় দিতে হবে। আমি বললাম কতদিন? ও বলে 1 মাস। আমি বললাম কেন 1 মাস সময় কেন লাগবে? ও আমাকে বলতেছে আমি তোমাকে একটা কথা না বলতে ভুলে গেছিলাম, এখন বলি। আমি বলি হ্যাঁ বলো। তো বলতেছে যে আমার পরিবারের মানুষগুলো মানে বিদেশে চলে যাবে। তাই আমি বললাম যে তোমার পরিবারের মানুষগুলো বিদেশে চলে যাবে মানে আমি বুঝি নাই, তোমার এই কথাটা আমাকে একটু বুঝিয়ে বলো। তখন সে আমাকে বলতেছে যে আমি তোমাকে বলি, আমার কথাটা শোনো। সেটা আমার দূর সম্পর্কের এক কাকু হয়, দূর সম্পর্কের কাকা লন্ডনে থাকে। তো আমার আব্বা আম্মা এর আগে 2-3 বার লন্ডনে গিয়েছে। তো এখন আমার আব্বা আম্মা চিন্তা করতেছে, তা আমার আব্বারও কিছু বিজনেস আছে লন্ডনে। তো আব্বা চিন্তা করতেছে আব্বা লন্ডনেই পার্মানেন্টলি থেকে যাবে, আব্বার বাংলাদেশে আসবে না, ওইখানে চলে যাবে। অ্যান্ড এখন আমি এরই মাঝে হঠাৎ করে কীভাবে আমার বিয়ের কথাটা বলি? আমি বলি মানে আমি ওর কথা শুনে পুরো আসমান থেকে বললাম, এতদিন কথা হলো, দেখা হলো, এরকম কথা কিন্তু আমাকে কখনোই বলে নাই। আমি তারা বললাম যে এতদিন আমি তোমার সাথে কথা বলি, তুমি তো আমাকে এই কথাটা একটাবারের জন্য বলো নাই যে তোমার আব্বা আম্মা এভাবে এই কাজগুলো করতেছে। তখন সে আমাকে বলতেছে যে হ্যাঁ তখন বলি নাই, এখন তো বললাম না। আমিও আসলে ব্যাপারটাতে খুব ক্লিয়ার জানতাম না, আমাকে আব্বাও আজকে জানাইছে, এরকম করে বলে। পরে আমি বলতেছি যে তাহলে তুমি কি বলতেছো? পরে ও বলে যে আব্বা আম্মা তো বলতেছে যে আমাকে সহ সাথে করে নিয়ে চলে যাবে লন্ডনে, এবং লন্ডনেই আব্বা সেট হয়ে যাবে, কারণ ওখানে ব্যবসা নাকি বাংলাদেশের চেয়ে অনেক ভালো হয়। আবার শেষ পর্যন্ত এটাও সিদ্ধান্ত নিতেছে বাংলাদেশের ব্যবসাগুলো ক্লোজ করে আবার লন্ডনে ব্যবসা ওপেন করবে। আমি তারা বললাম যে রাইসা, এই ধরনের পাগলামি করার কোনো মাইশা, এই ধরনের পাগলামি করার কোনো মানে হয় না, কারণ আমি আমার পরিবারকে অলরেডি বলিয়ে দিছি, এখন তুমি এগুলো করতে পারো না। আমাকে বলে খুব বেশি তো সময় চাই না, তাই না, 1 মাস সময় দাও, এর মাঝে আমি আমার পরিবারকে ঠিক করে ফেলবো। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, আমার তার সাথে ফোনেই কথা হচ্ছে, বাট আমি তাকে সবসময় বিয়ের জন্য প্রেশার দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ প্রায় 16-17 দিন পরে একদিন ও আমাকে বলে যে ঠিক আছে, এবার তুমি তোমার পরিবারকে পাঠাতে পারো। আমি বললাম তুমি কি তোমার আব্বা আম্মার সাথে কথা বলছো? ও বলে হ্যাঁ মোটামুটিভাবে কথা বলেছি, এখন তুমি পাঠাও। আমি আমার মাকে এবং বাবাকে বলি যে বাবা ওর সাথে তোমরা যাও, ওর সাথে দেখা করো। তো যথারীতি আমার আব্বা মা যায়, আমাকেও যাইতে বলে। আমি বলি যে না, আমি তো যাবো না, কারণ আমি দেখছি আমার আর দেখার কিছুই নেই, তুমি যাও। আর আমার ছোটো ভাই মেহেদি, আমি বললাম তুমি মেহেদিকে সাথে করে নিয়ে যাও। তো মেহেদি, আমার আব্বা আম্মা তারা মিলে কক্সবাজার যায়। অ্যান্ড যাওয়ার পরে যেভাবে ঠিকানা দেয় সেই ঠিকানা অনুসারে কক্সবাজারের যখন আমার আব্বা আম্মা নিজস্ব গাড়ি নিয়ে যায়, আমাদের প্রাইভেট কার আছে, ওইটা নিয়ে যায়। যাওয়ার পরে ওই স্টেশন থেকে ওর
মানে মাইশার হচ্ছে পরিচিত একজন লোক, উনি এসে রিসিভ করে আমার আব্বা আমাকে বাসায় নিয়ে যায়। অ্যান্ড বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করে। আমার আব্বা আম্মা তো আমাকে ফোন করে বলতেছে ওরা তো অনেক বেশি বড় লোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নাই। মেয়ের বাবা মা যথেষ্ট ধার্মিক, খুব সুন্দর করে কথাবার্তা বললো অ্যান্ড মোটামুটি সব ঠিক আছে। আমার ছোটো ভাই মেহেদিকে জিজ্ঞেস করলাম যে মেহেদি কী অবস্থা, মেহেদিও বলতেছে ভাই একদম পারফেক্ট, আমার খুব পছন্দ হয়েছে, এটা মিস করা যাবে না, এখানে বিয়ে করতে হবে। আর বিশেষ করে ভাবি তো উড়াধুরা। তা বললাম ঠিক আছে, তাহলে তোমরা কথাবার্তা বলে আসো। তখন তারা কথাবার্তা বলে, মানে মাইশার বাবা বলতেছে যে আমি তো বিদেশে চলে যাব আমার ওয়াইফকে নিয়ে, তো আমি চাচ্ছি বিয়ের দিনটা খুব দ্রুত করে ফেলি, মানে 2-1 দিনের ভিতরে আমি বিয়ের কাজটা কমপ্লিট করি, কোচ আমাকে বিদেশ চলে যেতে হবে, আমার ওখানে ব্যবসা বাণিজ্য আছে, আমি ওখানে সেট হয়ে যাওয়ার একটা প্ল্যানিং করতেছিলাম। তো এই জন্য আমি চাচ্ছিলাম কি যে ওকে যেহেতু বিয়ে দিব, আমি 2-1 দিনের মাঝে বিয়ের কাজটা কমপ্লিট করতে চাই। একটা পর্যায়ে আমার বাবা বলে যে ওকে কোনো সমস্যা নেই, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। তো বাবার সাথে কথাবার্তা বলে বাবা বলে তাহলে সামনে শুক্রবার হলে কিন্তু প্রায় মানে 4 দিনের মতো হয়ে যায়। তো উনি বলতেছে যে না, সামনে শুক্রবার না, আপনি 2 দিনের মাঝে বিয়ের কাজটা কমপ্লিট করেন। তো আমার আব্বা আমাকে ফোন করে বলতেছে কী রে বাবা, ওরা তো 2 দিনের মাঝে বিয়ের কাজটা শেষ করতে বলতেছে। আমি বললাম 2 দিন হলে 2 দিন আব্বা, তাহলে তো অনেক ভালো, যত দ্রুত করতে পারি তাই তো ভালো। তো আব্বা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে 2 দিনের মাঝে এখন তো আমি আসলে ওভাবে অনুষ্ঠান করতে পারবো না। তখন মাইশার বাবা বলতেছে যে দেখেন, ইসলামিক অনুযায়ী আসলে বিয়ে শাদিতে এত বেশি ধুমধাম করা, এত বেশি মানে অনুষ্ঠান করা কিন্তু ঠিক না, এটা আমাদের ইসলামিক দৃষ্টিতে ভালো দেখায় না। আপনি একটা কাজ করেন, আপনি যত দ্রুত পারেন, আপনি এখান থেকে 2জন মানুষ আর আমাদের এখান থেকে 2জন মানুষ নিয়ে জাস্ট তাড়াতাড়ি বিয়ের কাজটা কমপ্লিট করে ফেলতে পারলেই হয়। তো একটা পর্যায়ে ঠিক আছে, এভাবে আব্বা ফিরে আসার পর আব্বা আমাকে বলে এখন কী করবে। আমি বললাম আমি মাইশার সাথে কথা বলি। মাইশা বলে কোনো মানুষ আনার দরকার নাই, তুমি আসবা, তোমার ভাইয়া আসবে, তারপর তোমার আপু আসবে, তোমার আব্বা আম্মা আসবে, বেস্ট, আর কাউকে দরকার নাই। কারণ তোমরা যদি লেট করো তাহলে আব্বা আম্মা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, আর আব্বা আম্মা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতেই পারতেছো ওরা কিন্তু আমাকে সাথে করে লন্ডনে নিয়ে চলে যাবে, এরপর কিন্তু তোমার সাথে আমার সম্পর্কটা শেষ। কথাটা শোনার পরে আমার চোখ দুটো জলে ভিজে গেল। আমি বললাম এরকম কথা তুমি আর কখনো আমাকে বইলো না, আমি একদিনের ভিতরে সব কিছু কমপ্লিট করব। একদিনের ভিতরে আমি সব কিছু কমপ্লিট করে আমার অফিসের লোকদেরকে বলি, তারপরে আমি অফিসের লোকদেরকে বলি বলতে আমি অফিস থেকে ছুটি নেই। এরপর আব্বাকে বলি যে আব্বা এই ব্যাপারটা কাউকে জানানোর দরকার নাই, কারণ কাউকে জানালেই এখানে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে, তুমি একে দাওয়াত দিবা ওকে দিতে পারবা না, একে দিবা ওকে দিবা না, এভাবে দেখা যায় কি একটা সময় অনেক বড় ধরনের প্রবলেম হয়ে যেতে পারে। যার জন্য আমরা পরিবারের যে মানুষগুলো আছে, আমার বড় আপু, তারপর তুমি, আমি, পরে আমার আব্বা বলতেছে কাউকে না বলি, তোর বড় বোনের জামাই, তারপরে ওর শ্বশুর, এদেরকে তো বলতে হবে, কারণ এরা তো আমাদের নিকট আত্মীয়, ওদেরকে না বললে তো পরে খুব প্রবলেম হয়ে যেতে পারে। আমি বললাম ওকে ফাইন, তাহলে বড় আপু, তার হাজব্যান্ড অ্যান্ড তার হচ্ছে ওনার শ্বশুরকে বলো। পর ওদের পরিবার থেকে 3জন, মানে আমার বড় আপু, দেন হচ্ছে ওর হাজব্যান্ড অ্যান্ড হচ্ছে ওর শ্বশুর, আর ওর একটা মেয়ে আছে, ওই মেয়েটা, আমরা হচ্ছে 4জন। এভাবে মিলে যাই হোক আমরা একটা মাইক্রো বাসে যা কয়েকজন মানুষ হয় আর কি, প্রায় 7-8 জনের মতো আমরা গেলাম। অ্যান্ড যাওয়ার পরে ওই মানে ঘরেই আমাদের বিয়ের কাজটা কমপ্লিট হয়, ওদের বাসার ভিতরে, কোনো কমিউনিটি সেন্টারে যাওয়া হয় না, কোনো রকম অনুষ্ঠান করা হয় না, ঘরের ভিতরে বিয়ের কাজ কমপ্লিট হয়। হওয়ার পরে আমি মাইশাকে নিয়ে সেদিন হচ্ছে রাতের বেলায় ওরা থাকতে বলে, কিন্তু আমার আব্বা বলতেছে যে না, থাকার দরকার নেই, বিয়ের কাজ যেহেতু হয়ে গেছে, আর আপনি যদি এখন বিদেশ চলেই যাবেন, আপনি একটা দিন বুঝে 1 সপ্তাহ বা 15 দিন পরে আপনি যাওয়ার আগে 2-1 দিন আগে একটা ছোট্ট করে অনুষ্ঠান করে দেন, অ্যান্ড তখন হচ্ছে সব কিছু ঠিক হবে। তো মাইশার বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার 2-3 দিন আগে একটা অনুষ্ঠান করে যাব, মানে একদম বড় ধরনের করে একটা অনুষ্ঠান করে এরপরে আমি হচ্ছে চলে যাব। তো এটা বলার পরে বিয়ে শাদী হয়ে যায়, আমি মাইশাকে নিয়ে হচ্ছে চলে আসি ঢাকাতে। আলহামদুলিল্লাহ আমার দিনগুলো অনেক ভালো যাচ্ছিল, আমার মাঝে শান্তি ফিরে আসে। সব কিছু মিলে ও আমাকে যথেষ্ট বুঝে, আমিও তাকে বুঝি, আমাদের সংসার জীবনটা শুরু হয়। যেতে যেতে প্রায় 10 দিনের মতো কেটে যায়। এর মাঝে আমি ওকে বললাম যে ওর আব্বা আম্মার সাথে আমার ফোনে কথা হয়, আমি কিন্তু আর আমার শ্বশুর বাড়িতে যাই নাই। তো এখনও বলতেছে যে আব্বা আম্মা তো চলে যাবে, এখন অনুষ্ঠানের ব্যাপার নিয়ে কী বলতেছো। আমি বললাম হ্যাঁ, অনুষ্ঠান তো করতেই হবে, কারণ আমার অনেক বেশি আত্মীয় স্বজন, তাদেরকে যদি দাওয়াত দিয়ে না খাওয়ায় আমার আব্বা কি তাদের কাছে মুখ দেখাতে পারবে। পরে মাইশা তার বাবার সাথে কথা বলে, মাইশা একদিন আমাকে বলতেছে যে মামুন তুমি কষ্ট পেও না, আমি তোমাকে একটা কথা বলি, আমার আব্বা না বলতেছে যে এই মুহূর্তে অনুষ্ঠানটা করতে পারবে না। আমি বললাম কেন, অনুষ্ঠান কেন করতে পারবে না। ও আমাকে বলতেছে যে বাবা বলতেছে যে বাবারে তো কম সময়, শর্ট সময়ের ভিতরে বাবা অনুষ্ঠান করবে না, শারীরিক অবস্থা খুব খারাপ, বাবা এখন চলে যাবে, 6 মাস পরে বাবা আসবে, 6 মাস পরে এসে বাবা অনুষ্ঠান করবে। তো আমি যখন আমার বাবাকে এই কথাগুলো বলি, তখন আমার আব্বু সেম কথা বলে যে যেহেতু বিয়ে শাদী হয়েই গেছে আল্লাহর রহমতে, তাহলে তো এখানে কোনো প্রবলেম নেই, আর উনি যদি 6 মাস পরে আইসা অনুষ্ঠান করে তাহলে করবে, এতে ঝামেলাটা কি, কোনো সমস্যা নেই, তুই রাজি হয়ে যা। আমার মাও বলে রাজি হয়ে যা, কিন্তু আমার ভাই, ছোটো ভাই মেহেদিটা রাজি হচ্ছে না। ও বলতেছে যে ভাইয়া তোমার বিয়েতে অনুষ্ঠান করবো, কক্সবাজার তুমি বিয়ে করতেছো, কক্সবাজার তুমি বিয়ে করছো, আমি আমার বন্ধুদেরকে বলে রাখছি, ওরা বলে ফ্রিতে কক্সবাজার ঘুরে আসবে, আমরা গেলে তোমার বিয়ের আগের দিন চলে যাবো, আমি বন্ধুদেরকে বলে রাখছি অনেক পার্টি টার্টি করবো, আমি এটা মানবো না। ও একরকম কান্নাকাটি করতে শুরু করে।
যাই হোক, আব্বা আম্মুকে বোঝায় যে পরিস্থিতি বুঝে কাজ করতে হবে, যেহেতু পরিস্থিতিটা এখন এমন, কিছু করার নাই, এভাবে হচ্ছে তুই মেনে নে। তো আমার ভাইয়াটাকে বুঝে তারপরও পাগলামি সাগলামি করে, এভাবে যাচ্ছে যাচ্ছে দিন যাচ্ছে। তারপরে ওর বাবার ইমিগ্রেশন থেকে শুরু করে কাগজপত্র সব কিছু ঠিক হয়ে যায়। আমি খুবই তাজ্জব হয়ে যায় এই ব্যাপারটা যে ওর বাবা বিয়ের পরে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা বারের জন্য আসে নাই। ওনার সাথে শুধুমাত্র আমার ফোনেই কথা বলা হয়েছে। এরই মাঝে যখন আমি ওদের বাসায় যেতে চেয়েছিলাম একবার মধ্যখানে, যে আব্বা আমাকে দেখে আসি, তখন মাইশা আমাকে বলতেছে বাবা মা এখন বিদেশে যাওয়া নিয়ে খুব বেশি ব্যস্ত, আর তুমি দেখতেছো আমিও তোমার সাথে থাকতেছি, আমিও আমার বাবা মায়ের কাছে যাচ্ছি না, ওরা ওদের কাগজপত্র ঠিক করুক, দরকার নেই ওদের কাছে যাওয়ার, আমি যাই নাই। অ্যান্ড যেদিন উনি চলে যাবে এয়ারপোর্টে, উনি আমাকে এয়ারপোর্ট থেকে ফোন করে, বলতেছে মামুন আমি তো চলে যাচ্ছি, 6 মাস পরে ফিরে আসবো, তোমার সাথে আমার কথা হবে, আর তুমি ভালো থেকো, এরকম করে কথা বলে। পরে আমি বলতেছি যে বাবা এটা কেমন কথা বলতেছেন, আমি আপনাকে দেখলাম না, ওই যে বিয়ের দিন একবার দেখলাম, তাই এটা কোনো কথা হইলো? আপনি আমাদের বাড়িতে আসলেন না, থাকলেন না, খাইলেন না। পরে উনি বলতেছে তাই থাকবো, খাবো, অনেক কিছু করবো, সময় আছে, যেহেতু ব্যবসার কাজ, তুমি বুঝতেছো, তুমি এডুকেট পারসন, তুমিও নিজে জব করো, আর লন্ডন যাচ্ছি, আর ওইখান থেকে 6 মাস থেকে আমরা এসে তারপর হচ্ছে সব কিছু হবে। আলহামদুলিল্লাহ। আমি মাইশাকে বলি যে মাইশা তাহলে এখন আব্বা আম্মা তো চলে গেল, কী করা যায়? আমাকে বলে তুমি টেনশন করো না, আব্বা আম্মা গেছে তো কী হয়েছে, সব কিছু ঠিক হয়ে যাবে। যেতে যেতে ওর আব্বা ওখানে গেলে আমার সাথে কল দেয়, 2 দিন পরে কল দেয়। মাইশের সাথে সবসময় কথা হয়, মাইশাকে জিজ্ঞেস করে বাবা কল দিয়েছে কিনা, মা কল দিয়েছে কিনা, সবসময় বলে যে আব্বা মা কল দেয়। আর আমি দেখেও আব্বা আমার সাথে কথা বলে, অনেকক্ষণ দূরে দূরে গিয়ে কথা বলে। তখন আমি বুঝতে পারি যে ওর আব্বা আমার সাথে কথা বলে, মাঝে মাঝে আমার সাথেও কথা বলাই দেয়, কিন্তু তারা কখনো আমার মোবাইলে ফোন করে না, মাইশার মোবাইলেই ফোন করে। অ্যান্ড মাইশার সাথে কথা বলার সময় আমাকে মাইশা কথা বলাই দেয়। এভাবে যেতে যেতে প্রায় 5-6 মাসের মতো কেটে যায়। 6 মাস পর আমি মাইশাকে বলি যে তোমার আব্বা তো বলেছিল বাংলাদেশে আসবে অ্যান্ড পারিবারিকভাবে আমাদের বিয়ে হবে, কই তোমার আব্বা তো আসতেছে না। ও আমাকে বলে যে আব্বা গেছে, আবার ওইখানে কত রকমের প্রবলেম হতে পারে, আর তুমি তো জানো না, 6 মাসের কথা বলছে, এখন আব্বা বলতেছে যে আব্বার আরও বেশি টাইম লাগবে। পরে আমি বললাম যে তুমি একটু বাবাকে কল দেন, বাবার সাথে কথা বলবো। ও বলে বাবার সময় হলে বাবা আমাকে কল দিবে। আমাদের কথাবার্তা বলার কিছুক্ষণ পরে মাইশা মোবাইল ফোনটা নিয়ে বাথরুমে যায়, অ্যান্ড বাথরুম থেকে বেরিয়ে এসে বলে যে আল্লাহ, বাথরুমে তো আব্বা কল দিছিল। আমি বললাম বাথরুমে আব্বা কীভাবে কল দিল, মোবাইল নিয়ে গেছো? ও বলে আমি তো বাথরুমে মোবাইল নিয়ে গেছিলাম। আমি বললাম ওকে ফাইন, তো তুমি কল ব্যাক করো। ও বলে আমি কল ব্যাক করলাম, অনেক টাকা কাটবে, মিস কল দেয়। একটু মিস কল দেওয়ার পর ওর বাবা ফোন করার পরেও কথা বলে, আমার সাথে কথা বলাই দেওয়ার পরে আমি কথাবার্তা বলি। পরে ওর বাবা আমাকে বলতেছে যে সব কিছু কোনো সমস্যা নেই। এখন মাইশা আমাকে একটা কথা বললো, কথাটা কি সত্য কিনা উনি আমাকে জিজ্ঞেস করে। আমি বললাম যে কী কথা বাবা, আপনি আমাকে বলেন। তো উনি বলে যে ওকে ফাইন, আমি তোমাকে জানাবো, আমি আগে আরেকটু কনফার্ম হয়ে নিই। এটা বলে ফোনটা কেটে মাইশাকে জিজ্ঞেস করি যে মাইশা কী বলছিল বাবাকে? ও বলে বলছিলাম একটা কথা, বাবা বলবে তোমাকে পরে। যেতে যেতে আরও 15-20 দিন কেটে যায়, বাট ওর বাবার সাথে ওভাবে আমার আর কোনো কথা হয় না বা ওভাবে যোগাযোগ হয় না। এভাবে কিছুদিন কাটে প্রায়, তারই সাথে আর ওই ব্যাপার নিয়ে আমাদের আর কোনো কথা হয় না। 7-8 মাসের মতো কেটে যায়। অ্যান্ড একটা পর্যায়ে আমার মাইশা, আমার বউ, বাচ্চা কনসেপ্ট করে। ও যখন বাচ্চা কনসেপ্ট করে আমাদের পরিবারে একরকম শান্তি নেমে আসে। আমার মায়ের অনেক স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে। আমার মা এটা অনেকভাবে করতো যে আমার একটা মেয়ে বাবু হবে, আমার মা এটা সবসময় বলতো। অ্যান্ড মাইশার যথারীতি আমরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে যে মেয়ে হবে। আমরা মোটামুটি সবাই অনেক খুশি, আমি, আমার ছোটো ভাই, বাবা, মা, মাইশাকে নিয়ে প্রচণ্ড রকমের আমরা টেক কেয়ার। মাইশাকে কোনো রকম ঘাটতি কি উঠতে দিই না, খাটে শোয়ে রাখি। অ্যান্ড সবসময় আমি মাইশার প্রতি অনেক বেশি কেয়ারিং। এটা আবার আমার শ্বশুর জানে। শ্বশুর জানার পর আমার শ্বশুরও ব্যাপারটাতে অনেক বেশি খুশি হয়। উনিও বলে যে এরই মাঝে আমি ওনাকে খুব রিকোয়েস্ট করি যে আপনি বাংলাদেশে আসেন, মাইশাকে দেখে যান। উনি বলে আসবো, সময় হলে আমরা চলে আসবো, তুমি টেনশন করো না। তো মাইশার সাথে সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। অ্যান্ড আমার বাবু হয়, বাবুটাও অনেক সুন্দর হয় দেখতে, একদম দেখতে মাইশার মতো হয়। একটা পর্যায়ে এরকম করে যেতে যেতে বাবুটা হওয়ার পরে তো মাইশা মোটামুটি শারীরিকভাবে প্রথম দিকে একটু অসুস্থ ছিল, এরপরও ঠিক হয়ে যায়, ওর শারীরিক অবস্থা ঠিক হয়, ওর পরিবারের সাথে কথা বলে বাবুটাও আস্তে আস্তে বড় হয়। এতে প্রায় 1 বছরের উপরে হয়ে যায়, 1 বছর 2-3 মাস হয়ে যায়। কিন্তু এরই মাঝে ওর বাবা মা আর আসতেছে না। এটা নিয়ে আমার আব্বা আম্মা খুব রাগারাগি করে আমার সাথে, যে তোরে বিয়ে করাইলাম, কোনো অনুষ্ঠান করলাম না, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাকে টিটকারি মারে, সবাই আমাকে ছোট করে কটাক্ষ করে কথা বলে। তুই একটা কাজ করলি, তুই তো শ্বশুরকে বুঝিয়ে বল না যাতে তাড়াতাড়ি চলে আসে। আমি ঘুরিয়ে ফিরিয়ে যতই কথা বলি, বাট মাইশার কথা একটাই যে আব্বা আম্মার সময় হলে তারা আসবে, আমি তো তাদেরকে জোর করে আনতে পারবো না, তাই না? এখন তোমার যদি এতই সমস্যা হয় তাহলে তুমি ইয়ে করো,
তুমি তুমি লোক পাঠাও কক্সবাজার, আমাদের তো বাড়ি আসতো, ওই বাড়িতে মানুষ গিয়ে থাকবে খাবে। আমি বললাম এটা কেমন কথা বলতেছো যে তোমার আব্বা মা থাকবে না, মানুষ পাঠাবো আমি, মানুষ কি খাওয়ার জন্য ওখানে যাবে নাকি? তো এভাবে যেতে যেতে কিছুদিন পরে একদিন মাইশার বাবা মানে মাইশার সাথে কথা বলতেছে, আমি রুমে আসার পরে পরে আমি বলতেছি কার সাথে কথা বলো, বলে আব্বুর সাথে। তো তখন আমার মেয়েটা কান্না করতেছিল, মেয়েটা ঢুলির মধ্যে, আমি মেয়েটাকে কোলে নেই, কোলে নেওয়ার পরে মেয়েটা একটু শান্ত হয়। মাইশা আমাকে বলতেছে যে আব্বা নাকি তোমার সাথে একটা কথা বলবে। আমি বললাম যে আব্বা কথা বলবে, তো দাও আমি ফোনটা কানে দিই। কানে দেওয়ার পর আমি মাইশাকে মানে আমি সালাম দিয়ে বলেছি আব্বু হ্যাঁ বলেন কী হয়েছে। তখন উনি আমাকে বলতেছে যে আচ্ছা মাইশা যে কথাটা বললো, কথাটা তোমার কাছে কেমন লাগে বলো তো? আমি বললাম হ্যাঁ বাবা কথাটা তো ভালোই লাগে। কে মানে কী কথা? আমি প্রথম বললাম ভালো লাগে, এরপরে বলি কী কথা? পরে বলে মানে তুমি জানো না? আমি বললাম যে না মানে মাইশা তো আমাকে কিছু বলে নাই। পরে বলে কিছুই বলে নাই? আমি বললাম না আমাকে কিছুই বলে নাই। আবার তখন একটু কৌতূহল বশত বলে যে এটা কী বলো, তুমি মাইশাকে মোবাইল দাও। মোবাইল দিয়ে তখন মাইশা বলে যে আব্বা, তখন ওর বাবা যখন জিজ্ঞেস করে ও বলে যে আব্বু আমি তো ওকে বলি নাই, ওকে তুমি বলো। পরে ওর মাইশার পরে ওনার মানে ওর শ্বশুরা মানে আমার শ্বশুর আমাকে বলতেছে, মাইশার বাবা আমাকে বলতেছে যে মাইশা আমাকে বলতেছিল আমাদের যে ফ্ল্যাট আছে, আমাদের ফ্ল্যাটের সামনে মানে একটা বাড়ি বিক্রি করা হবে, একটা বাড়ি বিক্রি করা হবে মানে টোটাল কমপ্লিট বাড়ি। অ্যান্ড ওই বাড়িটা মাইশা বলতেছে যে কেনার জন্য। তা আমি বললাম যে মানে কীভাবে কেনার জন্য? তো ও বলে যে আমার কাছে তো আমার মেয়ে 1 কোটি টাকা চাইলো, 1 কোটি টাকা দেওয়ার জন্য আমাকে বললো। আমি বললাম যে বাড়ির দাম কত? উনি বললো যে প্রায় 2,20,00,000 এরকম হতে পারে, 2,20,00,000 এরকম হতে পারে, বা 2,30,00,000 এর বেশি হবে না। পরে আমি চিন্তা করতেছিলাম যে আল্লাহ এত টাকা। তাই আমি বললাম যে আপনি 1 কোটি টাকা দিবেন, বাকি টাকা তো ও বলতে যে বাকি টাকা নাকি মানে মাইশা নাকি ম্যানেজ করবে, মাইশা তুমি নাকি ম্যানেজ করবো। আমাকে বলে যে আব্বু তুমি 1 কোটি টাকা দাও। তখন আমি মাইশার দিকে তাকানোর পরে মাইশা খালি আমাকে চুক্তি মারতেছে যে তুমি খেলে বাবার সাথে হ্যাঁ হ্যাঁ করে যাও। আমি বুঝতে পারতেছিলাম না যে মানে বাপ বেটে মিলে আমাকে কী বলতেছে। একটা পর্যায়ে আমি বললাম যে ওকে ফাইন ঠিক আছে আব্বা, আমি সমস্যা নেই, আমি মাইশার সাথে কথাবার্তা বলে আপনাকে জানাবো। তো আমি ফোনটা কাইটে ওরে জিজ্ঞেস করতেছি যে এগুলোর মানে কি, তুমি আমাকে কী বলতেছো? আমাকে বলে শোনো, আমার কাজিনের মাধ্যমে শুনতে পারছি আমাদের যে বাড়িটা আছে, আমাদের বাড়ির সামনে একটা বাড়ি দেখছো না, নতুন বাড়ি? আমি বললাম হ্যাঁ দেখছি। পরে ওরা না বাড়ি বিক্রি করে আমেরিকাতে চলে যাবে, এই বাড়িটা আমরা কিনবো। আমি বললাম তো তুমি বাড়ি কিনবা, এটা আমাকে হঠাৎ করে বলতেছো কেন? ও বলে যে আমার কাজিনের সাথে কথা বলছে, আমার কাজিন বলতেছে বাড়িটা বিক্রি করবে, অ্যান্ড তুমি এখন বাড়িটা যে টাকা দিয়ে পাবা খুবই কম টাকা দিয়ে পাবা। আমি বললাম যে খুবই কম টাকা দিয়ে কেন? এত কম টাকা উনি বাড়ি কেন বিক্রি করবে? মাইশা আমাকে বলতেছে যে আরে বোকা, ওরা বাড়িটা ইমিডিয়েটলি বিক্রি করে ফেলবে, আর দ্রুত বিক্রি করে ফেলবে, ওরা চলে যাবে। তো এই জন্য ওনাদের ছেলে মেয়ে সবাই হচ্ছে বিদেশে থাকে, তারা বাড়িটা বিক্রি করে তারাও বিদেশে চলে যাবে। এই জন্য বাড়িটা তাড়াতাড়ি বিক্রি করবে, আমরা এটা বিক্রি করে ওখানে আমরা একটা আবাসিক হোটেল বানাবো, অ্যান্ড আমরা ওখানে একটা ব্যবসা করবো, এটা সে আমাকে বলে। তো আমি তখন চিন্তা করতেছি যে কী করা যায়, আমি এত টাকা কোথায় পাবো? আমাকে বলে তুমি 1.5 কোটি টাকা ম্যানেজ করতে পারবা না? আমি বলি তুমি কি পাগল হয়ে গেছো? 1.5 কোটি টাকা কি সোজা কথা? ও বলে যে প্লিজ তুমি 1.5 কোটি টাকা ম্যানেজ করো, আমি আব্বার কাছ থেকে 1 কোটি টাকা নিতেছে। তখন ও বলে আচ্ছা ঠিক আছে আমি আব্বু আম্মুর সাথে কথা বলি, মানে আমার আব্বা আম্মার সাথে কথা বলবে। ওই দিন রাতের বেলায় আমার আব্বা আম্মা ও আমরা সবাই একটা রুমের মধ্যে বসার পরে মাইশা সব কিছু আমার আব্বাকে বলে যে আব্বু এই ঘটনা, আমি আমার আব্বার সাথে কথা বলছি, আমার আব্বার কাছ থেকে আমি 1 কোটি টাকা নিচ্ছি, আরও 1.5 কোটি টাকার মতো লাগবে, 1.5 কোটি টাকা আপনি ম্যানেজ করেন। ম্যানেজ করার পরে কক্সবাজার অমুক জায়গায় আমরা একটা জায়গা পাইছি, এই জায়গাটা আমরা কিনবো। এটা মাইশা হচ্ছে আমার আব্বা আমাকে বোঝায়। তখন আব্বা আমারে বলতেছে যে এত টাকা আমরা এখন কোথায় পাবো? আমাকে বলে মামুন এত টাকা কোথায় পাবি রে? আমি বললাম যে আব্বা কী করা যায়? তখন আমাদের সব কিছু মিলে আমাদের বাসায় যে টাকা ঢুকা আছে সব মিলে হয়তো 40 লাখ টাকার মতো হতে পারে, 40 বা 50 লাখ টাকার মতো, তাও 1 কোটি টাকা আমাদের লাগবে। 70 থেকে 80 লাখ টাকা ম্যাক্সিমাম লাগবে, 80 লাখ টাকা দরকার, মানে বাসার টাকা সব টাকা দেওয়ার পরেও, মানে গয়নাগাটি যা আছে বাসায় সব বিক্রি করার পরেও। তখন আমার মাইশা আমার আব্বাকে বলতেছে যে আব্বু দেখেন এই জায়গাটা যদি আপনারা পরে কিনেন 5 কোটি টাকা দিয়েও কিন্তু এই জায়গাটা কিনতে পারবেন না, অ্যান্ড আপনি তো জানেন যে জায়গাটা কেমন, আপনি তো দেখেছেন, আপনারা সবাই দেখেছেন। তো আমার আব্বা আম্মা বলতেছে যে হ্যাঁ জায়গাটা তো অনেক সুন্দর। বৌমা যেটা বলতেছে আমার আব্বা, যাক মিটিং শেষ হলো, আমি রুমে গেলাম রাতের বেলায়। তো রাতটা কেটে গেলো, সকালবেলা যখন নাস্তার টেবিলে তখন আব্বা আমারে বলতেছে যে আমাদের গ্রামে কিছু জায়গা আছে, ওই জায়গাগুলো বিক্রি করে কিছু টাকা পেয়ে যাবে, কিছু টাকা পেতে পারে। আমাদের গ্রাম ছিল কিন্তু আবার গাজীপুরে। তো আমার আব্বা বলতেছে ওইখানে কিছু জায়গা আছে, তো ওইখানে জায়গাগুলো বিক্রি করার জন্য আমরা সিদ্ধান্ত নিই। ওইখানে আমরা কিছু জায়গায় বিক্রি করি, তাও লাইক হচ্ছে 20 লাখ টাকার মতো হয়, খুব বেশি হয় না। আমাদের কাছে হচ্ছে যা আছে সব কিছু মিলে টাকা টুকা সবই জোগাড় হলো, বাট আরও 70 লাখ টাকা দরকার, মানে 70 লাখ টাকা লাগবে আর কি, ইন টোটাল 70 লাখ টাকা। ওর বাবার টাকা দেওয়ার পরেও, ওর বাবা তো অলরেডি টাকা দিছে এরপরেও, এখন আমি আর 70 লাখ টাকা কোত্থেকে পাবো? মানে দলিল টলিল সব কিছু মিলে আর 70 লাখ টাকার মতো টোটাল খরচ। তো 70 লাখ টাকা কোনোভাবেই পাচ্ছি না। একটা পর্যায়ে মাইশা আমাকে বলতেছে যে তুমি তো গভর্নমেন্ট জব করো, তোমাদের একটা বাড়ি আছে, তোমরা ব্যাংক থেকে লোন নাও। আর তখন মাইশা কী করে আমার আব্বা আমাকে বুঝাইতেছিল যে জায়গাটা যদি আমরা কিনি, যে বিল্ডিংটা আছে প্রথমত আমরা বিল্ডিংটা ভাঙবো না, আমরা এই বিল্ডিংটা থাকা অবস্থায় ওই বিল্ডিংয়ে আমরা যে পরিমাণ ভাড়া পাবো সেই ভাড়া দিয়ে আমরা ব্যাংকের লোনটা শোধ করবো।
আমাদের যখন ব্যাংকের লোনটা শোধ হবে তখন আমরা ব্যাংক থেকে আরও কিছু টাকা লোন করে আমরা উপরে আরও বিল্ডিং বানাবো, তখন আমরা এটা ভাড়া দিব। এটা কি করে ও আমার আব্বা আমাকে বোঝায়। তো বোঝানোর পরে আমি তখন বলি যে ঠিক আছে এটাই করি। আমি ব্যাংক থেকে কাগজপত্র সব কিছু জমা দিয়ে আমি 80 লাখ টাকা আমাদের মানে আমি যে ব্যাংকে জব করি সেই ব্যাংক থেকে আমি 80 লাখ টাকার একটা লোন করি। লোন করার পর ওর বাবা 1 কোটি টাকা পাঠায়, 1 কোটি টাকা ওর বাবা পাঠায়, ওর বাবার 1 কোটি টাকা আমার টোটাল অনেক টাকা, প্রায় আমার 1.5 কোটি টাকার মতো আমার খরচ হয়েছে, মানে 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা আমার, ওর বাবার হচ্ছে 1 কোটি টাকা। হ্যাঁ, টোটাল প্রায় 2.5 কোটি টাকার মধ্যে সব কিছু মানে একদম সব কিছু কমপ্লিট হয়। সব কিছু কমপ্লিট হওয়া যাওয়ার পরে দলিল হয়, আমি যাই, ওই যিনি দলিল দিবে ওই ভদ্রলোক আমাদেরকে মানে একদম ইয়েতে যায়, রেজিস্ট্রি অফিসে যায়, ওখানে দলিল সব কিছু কমপ্লিট হয়। কমপ্লিট হওয়ার পরে আমি চলে আসি। তো আসার পর আমি মাইশাকে বলতেছি যে মাইশা এখন কি অবস্থা, এটা কে দেখাশোনা করবে? ও বলে আমি ভাড়া দিয়ে দিছি, প্রতি মাসে ভাড়া উঠাবো। এরকম করে ও প্রতি মাসে ভাড়া উঠায়, 1 মাস 2 মাস করে ও ভাড়া উঠে, এরকম করে ভাড়া উঠায়। ও আমাদেরকে ভাড়া টাকা দেয়, মাসে প্রায় 40,000 টাকার মতো ভাড়া পায়, 40-50,000 টাকার মতো ভাড়া বেশি ভাড়া টাকা দিতেছে। এইভাবে মোটামুটি চলতেছি, সামনের দিকে যাচ্ছি। বাট এরই মাঝে একটা পরিবর্তন আমি মাইশার মাঝে দেখতে পাই। পরিবর্তন বলতে ওর কিছু কিছু ছেলে ফ্রেন্ড কক্সবাজার থেকে আমাদের বাসায় আসে। এরা কিন্তু আগে আসতো না, ইদানিং ধরে আসতেছে। অ্যান্ড ওরা আসে এবং মাইশা আমাদেরকে বলে যে আমরা একসাথে কলেজে পড়াশোনা করছি, এই সেই বলে ভুংভাগ আমাকে বুঝে। বাট ছেলেগুলোকে দেখলে মনে হয় না যে ওরা কলেজে পড়াশোনা করছে, বাট অনেক বয়স্ক মনে হয়, অনেক বড় মনে হয়, বাট মানে ওর সাথে যায় না এক কথা। যেটা আমি কিছুই বুঝতে পারতেছি না। এরকম করে ছেলেদের আড্ডা আমার ঘরে দিনের পর দিন বাড়তেই থাকে, মানে বাড়তেই থাকে। একটা পর্যায়ে আমি বলি যে এটা কেমন কথা। আমার আব্বা আম্মাও ব্যাপারটাতে খুব বেশি রাগারাগি করে। একদিন আমি ওর সাথে রাগারাগি করার পরে আমি ওকে বলি যে এটা কোনো দিন হতে পারে না, তুমি এভাবে তোমার বন্ধুবান্ধবদেরকে আমাদের বাসায় আনবা না। তখনও কী করে পরে আর বন্ধুবান্ধব আনে না, মোটামুটি সব কিছু ঠিক হয়। এরপর আমি একদিন বলতেছি যে মাইশা আমি ইয়েতে যাব, মানে আমার জায়গাটা কী অবস্থা এটা দেখতে যাবো, কারণ এত কোটি টাকা দিয়ে জায়গা কিনছি, জায়গাটা আমাকে দেখতে হবে। আর জায়গাটা কিন্তু ছোটো ছিল না, মানে একদম বিশাল এরিয়া। এটা মানে আমার মনে হয় যে 5 কোটি টাকা দিয়ে জায়গা কেউ কিনতে পারবে, বাট আমরা খুবই কম টাকার ভিতরে কিনতে পারছি। 5 কোটি টাকা, বিশাল এরিয়া, অনেক বড় এরিয়া। তো পরে হচ্ছে ও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা একদিন কি আমাদের বাড়িতে দেখে আসি। 2-3 দিন পরে আমি আর মাইশা আর আমাদের বাবু, আমার মেয়ে বাবুটা মিলে আমরা হচ্ছে একসাথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। আমরা ওখানে যাওয়ার পর রাত হয়ে যাওয়ার পরে আমরা কী করি, ওদের যে বাড়িটা ছিল সেই বাড়িতে, মানে ওদের ওই বাড়িটাও কিন্তু ভাড়া দিয়ে দিছে, মানে যে বাড়িতে ওর আব্বা আম্মা থাকতো সেই বাড়ি ওদের ভাড়া দেওয়া। তো আমরা হোটেলেই থাকি, একটা হোটেলে উঠে ওখানে থাকি। থাকার পরে সকালবেলা আমরা মানে যখন আমি ওর সাথে সকালবেলা বের হই, বাস স্ট্যান্ডের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটা মানে বাস স্ট্যান্ড থেকে একটা লাইক কন্ট্রাক্টর টাইপের একটা ছেলে বেরোয় ওরে বলতেছে যে মানে ওরে দেখে বলতেছে কী ব্যাপার মুন্নি, তোমার তো এখন আর দেখা যায় না, তুমি কই থাকো, আজকে কত বছর তোমার দেখি না, তোমার লেগে মনটা আনচান করে। এটা বলার পরে আমি মানে কেমন জানি আসমান থেকে বললাম, মানে আমি ঠিক বুঝতে পারতেছি না যে কাকি সে কী বললো। তখন আমি দেখলাম যে ছেলেটা হচ্ছে মানে সৌদিয়া বাস কাউন্টার থেকে বের হয়েছে। পরে আমি যে কথাটা শুনেও না শোনার ভান করে সামনের দিকে চলে যাচ্ছিলাম। সামনের দিকে যাওয়ার পরে ও কিন্তু খুব টেকনিক্যালি কথাটাকে অ্যাভয়েড করে চলে গেল। আমি জায়গাটা দেখলাম। দেখার পরে যারা ভাড়া দিছে ওই ভাড়াটিয়ারও আমার বউকে খুব সম্মান করলো, আমাকে সম্মান করলো। করার পর আমরা আবার হোটেলেই উঠলাম, কারণ ওদের বাড়িতে ভাড়া দেওয়া। হোটেলেই উঠলাম, উঠার পর আমি সে বাস কাউন্টারে গেলাম। বাস কাউন্টারে যাওয়ার পরে আমি আবার ছেলেটাকে ধরলাম, মানে ওইখানে ছেলেটা কন্ট্রাক্টর ছিল, ওর পাশে ওর ওস্তাদও ছিল, ড্রাইভারও ছিল। তো ড্রাইভার কন্ট্রাক্টরকে একসাথে ধরে আমি জিজ্ঞেস করলাম যে এই ঘটনা, আমার বউকে তুমি মুন্নি বলে ডাকলা, ব্যাপারটা কি? তখন সে আমাকে বলতেছে মানে ও কী জানি এটা বলতে চাচ্ছিল, বাট এরই মাঝে কন্ট্রাক্টর মানে ওই ড্রাইভার ওর মুখ চেপে ধরে বলতেছে তোর থাপড়ে তোর গালের দাঁত ফালাই দিব, অনেক চালাক হয়ে গেছিস, তোর গাড়ি থেকে নামাই দিব। পরে আমার বলতেছে আরে বাবা ও তো মুন্নি বলে ডাকছে, মনে হয় ওর পরিচিত কেউ বা পরিচিত কারোর মতো লাগছিল। তখন ছেলেটা আমাকে বলে হ ভাইয়া সরি ভুল হয়ে গেছে, আমার একটা পরিচিত মুন্নি ভাবির মতো লাগছিল, এই জন্য আমি মনে করছিলাম যে মুন্নি ভাবি। বাট ওদের চোখে মুখে আমি মিথ্যার চাপ দেখলাম যে আমার কাছে মনে হলো ওরা মিথ্যে বলতেছে। আমি বাসা আসার পর এই ব্যাপারটা নিয়ে ওর সাথে আমার একটু টকঝক হয়ে যায়। টকঝক হয়ে যাওয়ার পরে ও আর থাকে না ওইখানে, ওই দিনে ও চলে আসে আমার সাথে, আবারও ঢাকাতে ব্যাক করি। যদিও আমার কয়েকদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু ওর কারণে আমার ব্যাক করতে হলো। ঢাকা আসার পরে এই ব্যাপারটা কেমন যেন আমাকে কুরে খাচ্ছে। আচ্ছা এখানে আমি কিছু ব্যাপার আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। প্রথম দিকে মাইশা কিন্তু সিগারেট খাইতো, ও কিন্তু সিগারেট খায়। এটা কিন্তু মানে শুধুমাত্র আমি জানি, আমার পরিবার আর কেউ জানে না। ও আমাকে বলে যে দেখো সিগারেটটা আমি খাই, বান্ধবীদের সাথে খেয়েছি, বাট এটা আমি ছাড়তে পারি না, তুমি প্লিজ আমাকে এটা নিয়ে কোনো রকম কিছু বলো না, আমি সিগারেটটা ছাড়তে পারবো না। তো সিগারেট খাচ্ছে, আমি আর ব্যাপারটা নিয়ে তেমন কিছু বলি না, আমি আমার মতো করে চলতেছে। আচ্ছা ঠিক আছে খাক না, একটা সিগারেট খাচ্ছে, ইয়াং বয়সী মেয়ে বা খেতেই পারে, আমি আর ওটা মাইন্ড করি না।
কিন্তু তখনকার পর থেকে তার সাথে আমার ঝগড়া হয়ে যায় ওই যে কন্ট্রাক্টরের কথাটা নিয়ে, কিরে মুন্নি তোর তো আর দেখি না, অনেক দিন কাটে, বাট এটা নিয়ে আমার তার সাথে আমার সন্দেহ বাড়তে থাকে। অ্যান্ড তখন আমি দেখতে পাই যে সে সবসময় বলে যে তার বাবা মায়ের সাথে কথা বলে, যখনই কথা বলে রাতের বেলা এসে মোবাইল নিয়ে বাইরে চলে যায়, ভাবতাম যে তার বাবা মায়ের সাথে কথা বলে, আমাকে বলে তার বাবা কল দেয়। আমি তার নাম্বারগুলো চেক করি, একদিন তার মোবাইলটা হাতে নিয়ে আমি নাম্বার চেক করি যে একটা কল লিস্টের মধ্যে যতগুলো নাম্বার সবগুলো বাংলাদেশি নাম্বার, ওইখানে কোনো মানে ওর মানে আমি সবচেয়ে তাজ্জব যে ব্যাপারটা হয়ে যায়, যেটা আসলে মানে যেটা আমি মনে হয় যে মানে আমার জীবনে মনে হয় আমি একটা মানে একটা আজরায় আমার জীবনটা চলে গেলে আমি এতটা কষ্ট পাইতাম না। আমি ওর মোবাইলটা চেক করে দেখতে পাই যে আব্বু দিয়ে যে নাম্বারটা সেভ করা ওই নাম্বারটা একটা বাংলাদেশি নাম্বার। ও বাসায় ছিল না, মানে আমাদের বাসার ছাদেগুলো কাপড় শুকাইতে দেওয়ার জন্য যখন নিচে আসে আমি ওরা বলি যে তোমার আব্বা কল দিছিল, এটা বলি। পরে বলে কথা বলছিলা, আমি বললাম যে কথা বলছি। আচ্ছা এই নাম্বারটা কি তোমার আব্বার, মানে যেটা আব্বু দিয়ে সেভ করছো? তো আমাকে বলে যে আব্বু দিয়ে সেভ করা আব্বুর নাম্বার হবে না তো কার নাম্বার হবে? এরকম করে ও কাজ করতেছে, আমার মেয়েটাকে কোলে নিয়ে কাজ করতেছে আর এগুলো বলতেছে। তাই আমি বললাম যে তোমার আব্বা কোথায়? পরে বলতেছে কেন, আব্বু তো লন্ডনে, তুমি জানো আব্বু ইউকেতে? আমি বললাম যে লন্ডনে কি বাংলাদেশি নাম্বার চলে? এটা বলার পরে ও হঠাৎ করে চোখ বড় বড় করে আমার দিকে তাকায় বলতেছে যে কী বলো এগুলো, দেখে মোবাইল দাও। মোবাইলটা টান দিয়ে নিয়ে এসে মোবাইলটা তার হচ্ছে পকেটে ঢুকাই ফেলে। আমি বললাম যে তোমার আব্বুর নাম্বারটা বাংলাদেশি নাম্বার দিয়ে সেভ করা কেন? এটা বলার পরে সে আমাকে বলে যে বাংলাদেশি নাম্বার দিয়ে সেভ করা তো হতে পারে না, এটা আব্বুর বাংলাদেশি নাম্বার। আমি বললাম যে তোমার আব্বা আমাকে কি বাংলাদেশি নাম্বার থেকে কল দিয়েছে? তোমার আব্বা কি বাংলাদেশে চলে আসছে? তখন সে ডায়ালে যেয়ে দেখতেছে যে কল আসে নাই। আমাকে বলে যে কই কল তো আসে না। আমি বললাম গতকাল রাতে তুমি তোমার আব্বার সাথে কথা বলছো না? তো এটা বলে আমি তার সাথে তকজক করতে থাকি। একটা সময় ও আমার খুবই রেগে যায়, মানে অকারণে রেগে যায়, মানে হয় না যে চোরের মায়ের বড় গলা, রেগে ও আমার উপরে আমাকে মারতে আসে, তেড়ে আসে, আমার মেয়েটাকে কয়েকটা মানে কিল দেয়। কিল দেওয়ার পরে মেয়েটা কান্না করে, আমি ওরে ধরে থাপ্পড় মারতে থাকি, যেটা কেমন কথা। আমাদের ঝগড়াঝাটির মাঝে আমার মা আসে, মা যখন ছুটেতে যায় ও আমার মাকে এমন জোরে একটা ধাক্কা মারে, আমার মা একদম হচ্ছে আলনার সাথে গিয়ে পড়ে আমার মায়ের মাথার একটা অংশ কেটে যায়, একটু রক্ত বের হয়ে যায়। তখন আমি ওকে কয়েকটা কিল ঘুষি দিই। ঘুষি দেওয়ার পরে আমার হচ্ছে বাসার আরও লোক থাকে, আমার আব্বা থাকে, আমার ছোটো ভাই, ওরা এসে আমাকে ধরার পরে বলতেছে এটা কেমন কথা। আমি বললাম যে ও আমার মাকে কেন ধাক্কা দিল। 2-3 দিন যাচ্ছে, বাট ওর সাথে আমার ডিস্টেন্সটা অনেক বেড়ে যাচ্ছে, মানে আমি ওর সাথে আর কথা বলি না, মানে কেমন জানি আমি একটু পাগল টাইপের হয়ে যাই, আমি সব কিছু মানে কেমন জানি ঘোরপাক খেয়ে যাচ্ছে, আমি কিছু মিলাইতে পারতেছি না। একটা পর্যায়ে এই দিন কেটে যায়, তার 3-4 দিন পরে ওর ফোনে সে ফোনে কথা বলার পর আমার একদিন এত রাগ হওয়ার পরে আমি অফিসে যাবো, আমি রেডি হচ্ছিলাম, রেডি হওয়ার পর আমি জাস্ট আমার মানি ব্যাগটা পাচ্ছিলাম, ওর বললাম যে মানি ব্যাগটা কোথায় একটু খুঁজে দেয়। ও আমাকে বলে যে কেন, তুমি কি খুঁজে বের করতে পারো না? তুমি কি মানে ছোটো বাচ্চা যে তোমার মানিব্যাগ খুঁজে বের করতে হবে? আমি বলি যে তুমি ফোনে কার সাথে কথা বলতেছো? পরে বলো আব্বুর সাথে। তখন আমার আরও রাগ লাগে, কী রে মানে আব্বুর সাথে ওকে আব্বুর নাম্বার বাংলাদেশি নাম্বার দিয়ে সেভ করা, মানে আমি মনে করছি যে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওর আব্বার সাথেও বাংলাদেশি কোনো ছেলের নাম্বার দিয়ে ও সেভ করছে, এটা মনে করে আমি ওরে আবার থাপ্পড় দিয়ে আমি ওরে মানে ধাক্কা দিয়া পরে মানে দুইটা থাপ্পড় দিলে ও প্রচুর পরিমাণ সিনক্রেট করে বলে আমি তখন ওর মোবাইল ফোনটা হাতে নিয়ে একটা আসার দিয়ে মোবাইলটা ভেঙে ফেলার পরে বাস এভাবে চলে গেলাম আমি অফিসে। অ্যান্ড অফিস থেকে যখন আমি দুপুরবেলা আমি লাঞ্চ করার জন্য বাসায় আসলাম, বাসায় আসার পরে আমার আব্বা আমাকে বলতেছে কিরে বৌমা না তোর জন্য খাবার নিয়ে গেছে? আমি বললাম কী বলো, তোমাদের বৌমা আমার জন্য খাবার নিয়ে গেছে? বলে যে হ্যাঁ বৌমা তো খাবার নিয়ে গেল। আমি বললাম যে কই, ও তো আমার অফিসে যায় নাই। পর আমি তারে কল দিয়ে বললাম যে মাইশা তুমি কই? ও আমাকে বলতেছে আমি চলে যাচ্ছি। আমি বললাম যে কোথায় চলে যাচ্ছ? ও বলে কক্সবাজার। আমি বলি কক্সবাজার চলে যাচ্ছ মানে তুমি নাকি টিফিন বক্স ভর্তি খাবার নিয়ে যাচ্ছ আমার জন্য অফিসে? বাবা মা বললো। পরে বলতেছে আমি বাবুকে রেখে গেছি, তুমি বাবুকে দেখে রেখো, আমি কক্সবাজার চলে যাচ্ছি, আর আমি ওখানে গিয়ে তোমাকে ডিভোর্স লেটার পাঠাই দিব। আমি তখন মানে খুবই অবাক, ডিভোর্স লেটার পাঠাই দিব মানে কি? ও বলে আমি আর না তোমার কিল আর খাইতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। তখন আমি কি করি, না আমি তাকে কান্নাকাটি করি যে প্লিজ পাগলামি করো না, তুমি চলে আসো না। ও আমার কোনো কথা শোনানো চলে যায়। ও যেদিন চলে যায় এর পরের দিন আমি আবার কক্সবাজার যাই। কক্সবাজার যাওয়ার পরে আমি ওদের বাসায় যাই। ওদের বাসায় যাওয়ার পর আমি যেটা জানতে পারি, মানে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করি যে মানে এটা তো মাইশাদের বাসা, মাইশা কোথায়? পরে বলেছে মাইশা কে? পরে আমি বললাম যে মানে মাইশা নামের এবার। পরে বলে তো না আমাদের বাড়িটা তো ভাড়া, এটা তো আমাদের বাড়ি। তখন আমি বলতেছি যে আপনাদের বাড়ি মানে আমি তো জানি আপনারা ভাড়া থাকেন, এটা তো মাইশাদের বাড়ি, মাইশার আব্বা আম্মা লন্ডনে থাকে। তারপরে আমি তখন কী করে আমার মোবাইল ফোন থেকে বের করে ছবিটা দেখানোর পরে বলতে স্যার এই মেয়ে তো তার বাবা মাকে নিয়ে এখানে ভাড়া থাকতো। আমি বললাম যে তার বাবা মাকে নিয়ে এখানে ভাড়া থাকতো? বলে হ্যাঁ এটা তাদের ভাড়া বাড়ি। তখন আমি সাথে আমার যে বাড়িটা কিনা হয় সেই বাড়ির যে অনার ছিল, আমি যার কাছ থেকে আমার ওই যে 2.5 কোটি টাকা দিয়ে বাড়ি কিনছিলাম, সেই বাড়ির মালিককে আমি ফোন করে ওনাকে ফোন করি, অনেকগুলো কল দিয়ে উনি আমার কল রিসিভ করে না। তখন আমি মাইশা কোথায় গেলাম আমি ওর খুঁজে পাচ্ছি না।
না, ওরে আমি কল দিই ও আমার কল ধরে না। মানে এভাবেই যেতে যেতে প্রায় প্রায় 2-3 দিন পরেও আমার একবার কল রিসিভ করার পর আমি তারা বলি যে তুমি কোথায়। আমাকে বলে যে আমি তোমার জন্য ডিভোর্স লেটার পাঠাই দিব, অ্যান্ড তোমার বাসায় অলরেডি ডিভোর্স লেটার আমি তোমার জন্য অলরেডি ডিভোর্স লেটার পাঠাই দিছি কুরিয়ার করে, এটা তোমার বাসায় চলে গেছে দেখো। আমি বললাম যে তুমি কোথায়, আমি এখন কক্সবাজার তোমার সাথে দেখা করব। ও বলে আমি তোর মতো জানোয়ারের সাথে দেখা করব না। এইটা বলে একটা রাস্তার মেয়ে যেমন করে কথা বলে সেমভাবেও আমাকে গালাগালি করে, গালাগালি করেও ফোনটা কেটে মোবাইলটা বন্ধ করে দেয়। আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমি একটা গুগল দাদার মধ্যে পড়ে যাই। প্রথমত তার বাবার নাম্বারটা একটা বাংলাদেশি নাম্বার দিয়ে সেভ করা, দ্বিতীয়ত ও বললো এটা ওদের বাড়ি, কিন্তু আমি দেখতেছি এটা ওদের ভাড়া বাড়ি। সব কিছুর পরে আমি কি করি, পুলিশের কাছে যাই, ওই কক্সবাজার পুলিশের কাছে যাই। পুলিশের কাছে গিয়ে আমি ওর ছবিটা দেখাই। আমি যখন পুলিশকে আমার ছবিটা দেখাই ওসি সাহেবকে, তখন ওসি সাহেব আমাকে ছবিটা দেখে বলতেছে যে এই মেয়েটা কে, আপনি চিনেন? আমি বললাম যে হ্যাঁ চিনি তো, এটা আমার বউ। পরে বলতেছে আপনার বউ? আমি বললাম যে হ্যাঁ এটা আমার বউ। পরে বলতেছে এ তো কক্সবাজারের নাম্বার 1 প্রস্টিটিউট। আমি বললাম ও মানে ওসি সাহেব আপনি কী বলতেছেন, এটা আমার বিবাহিতা বউ, আমার বাচ্চা আছে। পরে বলতেছে ভাই উনি সাথে তারা ডায়েরি বের করে, অ্যান্ড ডায়েরি বের করে ওর নামে, ওর ছবির পাশে আছে, ওর ছবির নামে, ওর ছবির পাশে ও মাদক মামলা আছে, তারপরে ইয়াবার মামলা আছে, তারপরে জমি দখলের মামলা আছে, মানে বিভিন্ন রকমের খারাপ কাজের যত রকমের মামলা মোকদ্দমা সব ওর নামে। আমাকে তখন ফুল ডায়েরিটা দেখানো হয়। আমি তখন মনে হয় আসমান থেকে পড়ি। আমি তখন একরকম কান্না করতে করতে ওখানে বসে যাওয়ার পর আমি ওসি সাহেবকে বলি যে ওসি সাহেব আমি তো 1.5 কোটি মানে 2.5 কোটি টাকা দিয়ে জায়গা কিনছি এরকমভাবে। ও বললো যে ওর বাবা থেকেও 1 কোটি টাকা নিছে, আর 1.5 কোটি টাকা আমি ব্যাংক থেকে লোন আবার জায়গা সম্পত্তি বিক্রি করে 1.5 কোটি টাকা দিয়ে আমি ওখানে জায়গা কিনছিলাম। পরে আমাকে বলে যে আপনার জায়গার দলিল, আমি দলিলগুলো দেখাই। উনি দলিলগুলো চেক করে, ফোন করে উনি ইয়ের সাথে কথা বলে, ওই আদালত মানে জজ করে রেজিস্ট্রি কোর্টের হাকিমের সাথে কথা বলে। হাকিমের সাথে কথাবার্তা বলে উনি যখন ওই দলিল নাম্বারটা, মৌজা নাম্বার সব কিছু বলে, তখন এই হাকিম বলতেছে এটা তো ফেক দলিল, এটা তো রাইট দলিল না। তখন আমি বলতেছিলাম যে আমি এই দলিল আমি কিন্তু বাইরে করি নাই, আমি সরাসরি হাকিমের সামনে কোর্টে আমি রেজিস্ট্রি অফিসে আমি এই দলিলটা করছি। তখন উনি বলে, তখন ওসি সাহেব আমাকে বলতেছে আরে ভাই টাকা দিলে তো বাঘের চোখ মিলে, এটা আপনি বুঝেন না, আপনি অনেক বড় একটা ধরা খেয়ে গেছেন, এই জায়গাটা আসলে আপনার না, এবং এই দলিলটাও ফেক। আর আপনার বউ কক্সবাজারে তারা চিনে না এমন কোনো মানুষ নাই, সে কক্সবাজারে মোটামুটি নাম্বার 1 প্রস্টিটিউট। আমি তখন তার আব্বা আম্মার ছবি দেখাই, তার আব্বা আম্মাকে চিনতে পারে না যে তারা কারা। আমি বলি যে এগুলো তার আব্বা আম্মা। পরে বলতেছে এদেরকে তো আমরা চিনতে পারিনি, এরা কারা। কিন্তু তখন তার নামে, তার ওই ছবি দিয়া তার বাবা মায়ের নামে একটা প্রতারণা মামলা তার নামে করে আসি। মামলা করে আমি ঢাকাতে আসি। ঢাকাতে আসার পর আমি অসুস্থ হয়েছি, আমাকে হসপিটালে ভর্তি করানো হয়। আমার অবস্থা খুব খারাপ হয়েছে, আমি আব্বা আম্মাকে কিছুই বলতেছি না। বাট এভাবে 15-20 দিন যাওয়ার পর আমার আব্বা আম্মা আবার এর মাঝে বাসা আসার পর আমার আব্বা আম্মা আমাকে বলে যে আমাদের বাসায় একটা লেটার আসছিল। আব্বা অলরেডি লেটারটা খুলে আমাকে বলে যে এটা একটা ডিভোর্স লেটার ছিল এভাবে। তো আমি বললাম যে ডিভোর্স লেটার কক্সবাজার থেকে এখানে আসতে অনেক সময় লাগতো, ওর কাছে খুব লোক ছিল, এটা সব কোরিয়ার যোগে পাঠায় নাই, ও সরাসরি লোক যোগে আমাদের বাসায় পাঠিয়ে দিছে, লোক দিয়ে পাঠিয়ে দিছে। বাট আমি সেই ঠিকানা অনুসারে, কাবিননামার যে ঠিকানা ছিল সেই ঠিকানা অনুসারে যোগাযোগ করে জানতে পারি যে কাবিনের যে ঠিকানা সে আমাকে দিয়েছে সেই ঠিকানাটা ছিল সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যে। আমি কোনো কিছু বলতে পারি না, আমি কান্নায় ভেঙে পড়ি। তখন আমি আবার আমাদের একজন বড় ভাই ছিল, উনি ডিবিতে চাকরি করতো, ওনাকে ব্যাপারগুলো সব কিছু বলানোর পরে ওনারা মামলা টামলা করে খোঁজাখুঁজি করতে থাকে। আজকে প্রায় 3টা বছর হয়ে গেছে। কোনো রকম পুলিশ, ডিবি, র্যাব সব রকম প্রশাসনের কাছে আমি ওর ডিটেলস দিয়েছি, কিন্তু কেউ আজ পর্যন্ত আমার ওয়াইফকে, আমার বউকে বের করতে পারে না। যার আসল নাম ছিল মুন্নি, তার নাম মাইশা, নামটা তার ছদ্মনাম, সে ছিল মুন্নি। যেটা একবার কন্ট্রাক্টর, হয়তো আপনারা খেয়াল করেছেন যে কন্ট্রাক্টর একবার তাকে মুন্নি বলে ডেকেছিল, তার নাম ছিল মুন্নি, এবং মাইশা নামটা ছিল তার সম্পূর্ণ ছদ্ম একটা নাম, এটা ফেক নাম।
3টা বছর কেটে গেল, আজ পর্যন্ত ওরে কেউ ধরতে পারে না। 3 বছর আমার মেয়েটা এখন বড় হয়েছে, অনেক বড় হয়েছে। আমার মেয়েটা যখন আমাকে জিজ্ঞেস করে যে আব্বু আম্মু কোথায়, আমি তার কোনো জবাব দিতে পারি না। আপন ভাই, আমরা এখন আমাদের যে বাড়িটা ছিল, এই বাড়িটাও প্রায় এখন লিসে উঠে গেছে, আমাদের বাড়িটা চলে যাবে। গ্রামেও আমাদের কোনো বাড়ি নাই, কারণ আমি ব্যাংক থেকে যে লোনটা নিয়েছি আমি লোনটা শোধ করতে পারি নাই। লোনের কারণে আমার বাড়িটা হয়তো রিসেন্টলি হাতছাড়া হয়ে যাবে। আমরা একটা ভাড়া বাড়ি দেখতেছি, আমরা একটা ভাড়া বাড়িতে উঠবো। আপন ভাই, আপনি অনেক মানুষের জীবনের গল্প বলেন, আমি শুনতে পাই। ভাই রে, আমি জানি আমার জীবনের গল্পটা পড়ে আপনি খুব কষ্ট পেয়েছেন। আমার জীবনের গল্পটা আজ পর্যন্ত যারা শুনেছে তারা সবাই কান্না করেছে। ভাই, আমি জানি না আমি আল্লাহর কাছে কী অন্যায় করছি, কী দোষ করছি, কেন আল্লাহ আমাকে এভাবে কষ্ট দিল। যদি পারেন আপন ভাই, আমার জীবনের গল্পটা আপনি মানুষের কাছে বলবেন। আপন ভাই, আমি জানি আপনার কারণে অনেক মানুষ বাংলার বুকে উপকৃত হয়। আপনার গল্পগুলো শুনে অনেক মানুষ সাবধান হয়, আপনার গল্পগুলো শুনে অনেক মানুষ সতর্ক হয়। আজকে আমার এই বাস্তব জীবনের গল্পটা আপনি প্রচার করবেন ভাই, দেখবেন আমার এই গল্পটা শুনে অন্তত কিছু মানুষ হলেও এই ভুল পথ থেকে ফিরে আসবে, যারা আমার মতো ভুল করতে যাচ্ছে। আপন ভাই, আপনি ভালো থাকবেন। আপনার জন্য আমার শুভকামনা। আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার ছোটো আমার মেয়েটার নাম রেখেছি আমি সাদিয়া জাহান এশা। সাদিয়ার জন্য দোয়া করবেন, সাদিয়া যাতে ভালো থাকে। আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যাতে ভালো থাকে। ভাই, বিশেষ করে যদি কখনও গল্পটা আপনি প্রচার করেন তাহলে আমার সাদিয়ার জন্য সবার কাছে দোয়া চাইবেন। আপন ভাই, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা গল্প আমার সাথে এত মনোযোগ দিয়ে শোনার জন্য। প্রথম কথা হচ্ছে, গল্পের মাঝে যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন, এটা হচ্ছে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখে পাঠাবেন, আর আমি আপনাকে রিপ্লাই করার জন্য চেষ্টা করব যদি আমি ফ্রি থাকি। বিকজ আমার আসলে অনেকেই কাজ করে আমার এই চ্যানেলে। ওরা যারাই আপনাদের প্রশ্নগুলো দেখবে তারা সবাই রিপ্লাই করবে, তারা আপনাদেরকে রিপ্লাই করে জানাবে যদি আপনার কোথাও না বুঝে থাকেন। এটা হচ্ছে প্রথম কথা। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে, ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আজকে একটু নড়ে চড়ে বসান। আই ডোন্ট নো যে আপনি কতটুকু শর্ট হয়েছেন। গল্পটা পড়ার পর আমি নিজে অনেক শর্ট হয়ে গেছে, আমি নিজে আমার কথা বলার শক্তি হারাই ফেলছি। আমি একটা মজার কথা বলি, এটা আপনারা শুনে রাখেন। সেটা হচ্ছে এক পরিবারে হচ্ছে এক স্বামী স্ত্রী, গ্রামের পরিবার, গ্রামের মানুষ, তারা খুবই সহজ সরল মানুষ। তারা হচ্ছে শুয়ে আছে, তো শুয়ে আসার পরে ওই দিন হচ্ছে তার স্বামী জমি বিক্রি করে কিছু টাকা এনেছিল ঘরে। তো ঘরে কিছু টাকা এনেছিল, টাকাগুলো আনার পরে বউ আর স্বামী হচ্ছে শুয়ে আছে। তখন শুয়ে থাকা অবস্থায় বউ কিন্তু জানে যে আমরা হচ্ছে যেটাকে সিলিং বলি। আপনারা অনেকেই জানেন যে গ্রামের ভাষায় বলে যে কার বলে গ্রামের ভাষায়, আর শুদ্ধ ভাষায় বলে যে সিলিং। সিলিংটা কিন্তু ভাঙা, এই সিলিংটা ভাঙা ছিল। তখন তার বউ যখন বুঝতে পারলো যে ঘরের ভিতরে চোর ঢুকলো, তখন ওই বউ তার স্বামীকে বলতেছিল যে ওগো, তুমি আমাদের যে টাকাগুলো যে তুমি সব স্বামীকে প্রথমে হাতে টিপ দিয়ে বুঝাইছে যে সে ভুল বলতেছে, মিথ্যে বলতেছে। স্বামীকে হাতে চিমটি দিয়ে বলতেছে যে তুমি যে সব টাকাগুলো কারে রাখছো, কার সিলিংয়ে রাখছো, ওইখানে কি কেউ যদি টাকাগুলো আমাদের ওইখান থেকে নিয়ে যায়। তখন তার স্বামী আবার টেকনিক্যালি তার বউকে বলতেছে যে না, কারের বিরুদ্ধে আর কে উঠবে, সবাই তো টাকা জানে আমরা মাটিতে রাখছি, কারের মধ্যে ঢুকে রাখছি এটা কে বা জানে। কার মিনস হচ্ছে সিলিং। আপনার বোঝার জন্য চেষ্টা করবেন। তখন চোর বেটা মনে করতেছে যে টাকা তো সিলিংয়ের উপরে আছে। সে কী করে, খুব কষ্ট করে কারের উপরে উঠে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে কারটা কিন্তু ভাঙা ছিল। সে যখন কারে উঠে, ওই ভাঙা কারে ভাঙা সিলিং থেকে সে পড়ে যায়, নিচে পড়ে। এন্ড পরে তখন তারা স্বামী স্ত্রী প্রচণ্ড রকম শব্দ হয়। শব্দ হওয়ার পরে স্বামী স্ত্রী চিৎকার মারে। যখন চিৎকার মারে তখন চারদিক থেকে আশেপাশে সমস্ত গ্রামের লোকজন সে তাকে দৌড়াইতে থাকে। বউ দৌড়াচ্ছে, স্বামীও দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। বউ দৌড়াইতে দৌড়াইতে ওই লোকের পিছনে পিছনে যাচ্ছে, স্বামীও যাচ্ছে। তো স্বামী তখন একদম সামনে দৌড়াচ্ছে, বউ পিছনে দৌড়াচ্ছে। স্বামী চোরের পিছন পিছন গিয়ে বলতেছে, ওরে সামনে যাইস না, সামনে খাদা, গড় গড় বলতেছিল যে সামনে গড়। গড় আপনারা আমাদেরকে বলে রাখি, গ্রামের ভাষায় গড় বলে, আর শুদ্ধ বাংলায় বলে যে হচ্ছে গর্ত। সামনে হচ্ছে গড়, গর্তে যে সামনে গড় যাইস না। কে বলতেছে এটা? সেই স্বামী চিৎকার করে চোরকে বলতেছে। তখন চোরে দৌড়াচ্ছে আর বলতেছে, তোর কারও মিশা, তোর গড়ও মিশা। তার তোর কার সিলিং, তোর সিলিংও মিশা, তোর ঘর তো মিশা, সব কিছু মিথ্যা। তেমনি আজকের এই বাস্তব জীবনের গল্পটা সবই মিথ্যা।
আপনি একটা আবার চিন্তা করে দেখেন যে মানুষ জীবনে প্রতারিত হয়, কিন্তু এটা কেমন প্রতারণা? এটার জন্য সম্পূর্ণ দোষ হচ্ছে মামুন ভাইয়ের। আমি জানি আপনারা সেই সেম কথাটাই বলবেন। মামুন একটা ব্যাংকে চাকরি করে, সরকারি ব্যাংকে সে চাকরি করে, ব্যাংকের নামটা আমি না বলি, এমন একটা ব্যাংকে সে চাকরি করে, এত বড় একজন কর্মকর্তা, সে ঢাকাতে তাদের নিজেদের একটা বাড়ি আছে, এত ইন্টেলিজেন্ট একটা ছেলে হয়ে সে একটা মেয়েকে বিয়ে করে ফেললো, তার সম্বন্ধে কোনো কিছু জানার চেষ্টা করলো না। এবং মেয়েটা যখন বললো যে, তার পরিবার যখন বললো যে 2 দিনের মাঝে বিয়ে করে ফেলতে হবে, তখন অ্যাটলিস্ট তার বুঝে দরকার ছিল যে কেন তারা 2 দিনে বিয়েটা কমপ্লিট করে ফেলতে যাচ্ছে, এবং তার বিয়ের পরপর কেন সে হঠাৎ করে তার পরিবার হচ্ছে লন্ডনে চলে যাবে। যদি আমি বলি ডিয়ার ভিউয়ার্স, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বা একটা কথা বলতে, যে সাবধানের মাইন্ড নেই। আপনার জীবনে যদি আপনি সাবধান থাকেন, আপনি যদি আপনার জীবনে সাবধানতা অবলম্বন করেন, আপনাকে কেউ কখনো ঠকাইতে পারবে না, আপনাকে কেউ কখনো আঘাত দিতে পারবে না। জীবনের প্রত্যেকটা কাজ আমি বলবো, জীবনের প্রত্যেকটা কাজ আপনি সাবধানতার সাথে করবেন, এবং প্রত্যেকটা কাজ জেনে শুনে বুঝে করবেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আশেপাশে অসংখ্য প্রতারক ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, আমাদেরকে ব্যবহার করার জন্য। সুতরাং নিজে কখনো ব্যবহার হবেন না। আর মামুন ভাইয়ের সাথে এরপরে আমার ফোনে কথা হয়েছিল, এরপরে ফোনে অনুষ্ঠান শুরু করার কিছুক্ষণ আগে উনি আমাকে কিছু ব্যাপার হাইড করে রাখতে বলছে, যেহেতু উনি ঢাকা শহরের একজন সম্মানিত ব্যক্তি, ওনার বাবা খুবই সম্মানিত একজন ব্যক্তি, যা হবার তা তো হয়ে গেছে, এটা তো আর উনি ফিরে পাবে না। আর এখন তাদেরকে পাবলিক করে তার মান সম্মান নষ্ট করার জন্য উনি মানে যতটুকু আমাকে বলেছিল যে আপন ভাই এই ব্যাপারগুলো লুকিয়ে রাখবেন, মানে কয়েকটা তার পরিচয় আর কি। তো এরপরও আমি বলেছিলাম যে ভাই, আমি কিন্তু লুকিয়ে রাখি না, যদি সম্ভব হয় আমি কিন্তু আপনার ছবিও, অনেকে হচ্ছে কমেন্টস করে আপনার ছবি চাইবে, আমি কিন্তু দিয়ে দিব। তখন উনি বলে যতটুকু সম্ভব আপনি হাইড করে রাখবেন, আর যদি যেটা আপনার নিজের করতে পারেন, বা অন্য যদি কেউ চায়, আপনার কোনো দর্শক যদি চায় তাহলে দিবেন, এটা আমি ওনার কাছ থেকে পারমিশন নিয়েছি। তো যাই হোক, সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপন এখানেই বিদায় নিচ্ছে। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আপন আবারও হাজির হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।